জি। আমরা বোধহয় আজকে দ্বিতীয় দিনে ক্লাস করছি, তাই না আমার সাথে? জি স্যার। জি স্যার। ওকে, সো লাস্ট দিন আমরা জাস্ট শুরু করেছিলাম বলতে গেলে এক রকমের ওরিয়েন্টেশন টু দ্য লার্নিং অবজেক্টিভ, এই জাতীয় জিনিসপত্র আলোচনা করেছিলাম, তাই না? তো আমরা লার্নিং অবজেক্টিভ টু নিয়ে শুরু করছি। এটাতে আমরা শুরু করেছিলাম লার্নিং অবজেক্টিভ টু, রাইট? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, প্রোগ্রামড এবং নন প্রোগ্রাম ডিসিশন মেকিং, এই জাতীয় আলোচনা করেছিলাম। জি স্যার। ওকে, গ্রেট, সো উই আর অন দ্য রাইট পাথ। সো আমরা জাস্ট যদি আমি লাস্টের ক্লাসের থেকে জাস্ট কুইক একটা রিক্যাপ দিয়ে শুরু করি। প্রবাবলি উই হ্যাভ ডিসকাসড যে, এবং আপনারা বলবেন যে কোন পর্যন্ত ডিসকাস করা হয় নাই, তাহলে আই জাস্ট স্টার্ট ফ্রম দেয়ার। হ্যাঁ, আমি জাস্ট রিক্যাপ করা বলতে যদি বলি যে আমরা বলেছিলাম যে ইনফরমেশনটা ইউজ হয় হচ্ছে কি ফর মেকিং ডিসিশন, বা ডিসিশন মেকিং আমি বলেছিলাম দুই ধরনের ডিসিশন মেকিং। একটাকে বলেছিলাম হচ্ছে গিয়ে প্রোগ্রাম ডিসিশন মেকিং, একটাকে বলেছিলাম হচ্ছে গিয়ে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং। সে প্রোগ্রাম ডিসিশন মেকিং আমরা বলেছিলাম যে যেখানে ডিসিশনের এই জিনিসগুলো আলোচনা করেছিলাম কিনা ইফ ইউ রিমেম্বার, যে ইনপুটের ফরম্যাট, প্রসেস কিভাবে করব সেটার যে ফর্মুলা বা মডেল, এটাকে মডেল বলে, সেই মডেল, এবং আমি আউটপুট কিভাবে দেখতে চাই, এই জিনিসটা যখন ফিক্স থাকে তখন ওটাকে বলি আমরা প্রোগ্রাম ডিসিশন মেকিং। আর এই জিনিসগুলো যখন ভেরিয়েবল থাকে, যে ডিপেন্ডিং অন দ্য পার্টিকুলার টাইপ অফ ডিসিশন আই এম টেকিং, ওইটার উপরে ডিপেন্ড করে কি ইনপুটের উপরে আমি কাজ করব, কত বছরের ডেটা, কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এই ধরনের যখন কাস্টমাইজেশন করি, যে ইনপুট কি হবে সেটা ফরম্যাটটা যখন ডিটারমাইন করি, এটাকে আমি প্রসেস করার জন্য বেসড অন দ্য ডিসিশন কনটেক্সট, পার্টিকুলার ডিসিশন কনটেক্সট, আমি যখন মডেলটাকে কাস্টমাইজ ভাবে চিন্তা করি এবং হচ্ছে গিয়ে আউটপুটে কি ধরনের রিপোর্ট হলে, কি রকম ফরম্যাটে ইনফরমেশনটা প্রেজেন্ট করলে ডিসিশন মেকিংটা সুবিধা হবে, সেটার উপর ডিসিশন নিয়ে যখন আমি পুরো জিনিসটাই ভ্যারিয়েবল, তখন আমরা এটাকে বলি হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং। Program decision making, we use a system called MIS, Management Information System, যেখানে জেনারেলি রুটিন টাইপের ডিসিশন নেওয়া হয়। আমি এক্সাম্পল হিসেবে আলোচনা করে থাকার কথা, যেমন সেই ইনভেন্টরি রিপ্লেনিশমেন্ট, যে আমার স্টক, যখন আমার 100টা প্রোডাক্ট আছে স্টকে, এই 100টা প্রোডাক্টের মধ্যে কোনো 4টা প্রোডাক্ট যদি দেখা যায় স্টকের কোয়ান্টিটি একটা পার্টিকুলার লেভেলের নিচে নেমে যাচ্ছে, যেটাকে আমরা বলি মিনিমাম বেস কোয়ান্টিটি অথবা রিঅর্ডার লেভেল, তার সেটা যখন টাচ করে যাচ্ছে তখন আমরা ওটাকে রিঅর্ডার করছি। সুতরাং আজকে আমি যদি অর্ডার প্লেসমেন্টের এমআইএস দেখতে চাই, তাহলে আমি দেখবো যে আজকে আমার কোন কোন স্টকের, কোন কোন আইটেমের, এসকেইউ বলে স্টক কিপিং ইউনিট, কোন কোন আইটেমের আসলে রিঅর্ডার লেভেল টাচ করছে বা মিনিমাম বেস কোয়ান্টিটি টাচ করছে, সেই কয়টা আমি এখন অর্ডার করব। সুতরাং এই জিনিসটা একটা রিপোর্ট আকারে আসাটা একটা রুটিন কাজ, এবং এর ইনপুট গুলা ইজ নির্দিষ্ট, যে স্টক কাউন্ট, এর প্রসেসিংটা ইজ নির্দিষ্ট, যে স্টক কাউন্ট কম্পেয়ার্ড উইথ এমবিকিউ, মিনিমাম বেস কোয়ান্টিটি, এবং প্রসেসিং এর পরে আউটপুটটাও আমি রেগুলার একটা পার্টিকুলার ফরম্যাটে দেখতে চাই জেনারেলি, যে এক্স্যাক্টলি আজকে কয়টা আইটেম করতে অর্ডার দিতে হবে, সেটার আসলে মিনিমাম বেস কোয়ান্টিটি কত, এক্সপেক্টেড কোয়ান্টিটি কত থাকা উচিত। আবার যদি আরেকটা ইনফরমেশন এর সাথে অ্যাড করা হয়, যদি কোনো অর্গানাইজেশনের জন্য লাগে, যে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যে কত কোয়ান্টিটি আমাকে একবারে অর্ডার দিলে এটা ইকোনমিক অর্ডার হবে, হ্যাঁ একটা অর্ডার আসলে ইকোনমিক সেন্স মেক করবে। সো এই জাতীয় একটা ফরম্যাট একদম প্রি ফরম্যাটেড থাকবে, এবং রেগুলার দেখা যায় আমি বছরের পর বছর একই ফরম্যাট ইউজ করে এই ডিসিশন মেকটা করছি। সো সেই ক্ষেত্রে এই যে সিস্টেমটা, যে সিস্টেমটা এই ডিসিশন মেকিংকে এনেবল করছে, ডাটা প্রসেস করতে হেল্প করছে, সেই সিস্টেমটাকে আমরা বলছি হচ্ছে কি এমআইএস। এই পর্যন্ত আলোচনা করেছিলাম তো? ডাজ জি এনিওয়ান স্যার। রিমেম্বার? ওকে, গ্রেট। সো ডিএসএস এ কি বলেছিলাম, আমি কি এই কথা বলেছিলাম যে আপনারা সবাই একটা ডিএসএস টুল ইউজ করেন এখন অলরেডি? জি স্যার, এক্সেলের কথা বলেছিলেন স্যার। ওয়ান্ডারফুল। সো ওইটাও কভার হয়েছে। আমি জাস্ট একটু, যেন কিছু মনে করেন না, বয়স হোক, আরো এঙ্গেজমেন্ট হোক, বিভিন্ন কারণে মাঝে মাঝে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রিকল এক্স্যাক্টলি কোথায় ছেড়ে আসছিলাম। আর একসাথে প্যারালাল যখন মাল্টিপল সেশন চলে আপনাদের, 18th তো 17th-এরও দেখা যাচ্ছে র্যাপ আপ চলতেছে, আবার ওদিকে আহ অন্য কি বলে ওটাকে, ইয়ে লেভেল আর কি, সার্টিফিকেট লেভেল, ওটারও চলতেছে। আবার দেখা যাচ্ছে মনে রাখতে কষ্ট হয়ে যায় কোন জায়গা ছেড়ে আসছিলাম। সো এনিওয়েজ, ডিএসএসটা আমি জাস্ট রিকাপ করে ফেলি কুইকলি, যেখানে আমার আসলে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং, এবং নন প্রোগ্রাম ডিসিশন মেকিংটা রুটিন ডিসিশন মেকিং না, সেটা হচ্ছে গিয়ে অ্যাডহক ডিসিশন মেকিং, নিড বেসড, অন ডিমান্ড।
লাইক এই মোমেন্টে দেখা যাচ্ছে যে কোম্পানিতে খুব ক্যাশ ফ্লো ক্রাইসিস চলতেছে। সো এইরকম একটা সিচুয়েশনে উই মে ওয়ান্ট টু লুক অ্যাট যে ওকে, ক্যাশ ব্লিডিং এভিনিউ গুলো কোনটা, কোন প্রোডাক্ট গুলো আসলে মোর ক্যাশ ইন্টেন্সিভ, আমি পরে ক্যাশ পাচ্ছি, আগে ক্যাশ দিচ্ছি, ইনভেস্ট করতেছি বাট অনেক পরে দিচ্ছি। মেবি আমি এখন প্রায়োরিটাইজেশন ঠিক করব যে কোনটাতে মোর ফোকাস করা দরকার টু রেগুলেট দ্য ক্যাশ ফ্লো অফ দ্য অর্গানাইজেশন। দিস আর সিএফও ডিসিশনস। হ্যাঁ, সিএফওরা সাধারণত এই ডিসিশন গুলো নেবেন আপনারা। সো এই জায়গায় আমার দেখতে হবে যে তাহলে আসলে অর্গানাইজেশনে যদি 6টা চ্যানেল থাকে, 12টা প্রোডাক্ট থাকে বা 20টা প্রোডাক্ট থাকে, তাহলে কোন প্রোডাক্ট কোন চ্যানেল, চ্যানেল প্রোডাক্ট কম্বিনেশনে এক্স্যাক্টলি কোন জিনিসটাকে আমার প্রায়োরিটাইজেশন করলে, কোন জিনিসটাকে ডিপ্রায়োরিটাইজেশন করলে আই ক্যান হ্যান্ডেল দ্য ক্যাশ ফ্লো গ্যাপ ইস্যু। মেবি উই আর স্টিল প্রফিটেবল, ইবিটা পজিটিভ, প্রফিট ঠিক আছে, নেট প্রফিট পিএনএল এ প্রফিট ঠিক আছে, বাট ক্যাশ ফ্লোতে ঝামেলা হচ্ছে। তখন আমার এটা করতে, এখন এই কাজটা করতে গিয়ে we may need to do certain analysis, channel wise cash flow analysis, আমার প্রোডাক্ট ওয়াইজ ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, ক্যাশ টাইমিং এর অ্যানালাইসিস, ইনভেস্টমেন্টের উপরে ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো এই জাতীয় অ্যানালাইসিস যখন করছি তখন একটা সিচুয়েশনকে কনটেক্সটে রেখে, এবং সেই সিচুয়েশন কনটেক্সটে রেখে আমি যখন অ্যানালাইসিসটাতে ডিপ ডাইভ করছি, তখন কিন্তু এর ইনপুট কি কি নিব, কতদিনের ডেটা নিব, এই সবগুলা কিন্তু ইজ নট প্রিডিফাইন্ড। সবকিছু আমি এই মোমেন্টে ডিসিশন নেওয়ার খাতিরে আমি ডিফাইন করছি যে এক্স্যাক্টলি আমি লাস্ট 3 মাসের এক কোয়ার্টারের ডেটা নিয়ে দেখবো। বিকজ তার আগে, বেশি আগে গেলে বিজনেসের নেচার ওয়াজ ডিফারেন্ট, অনেক প্রায়োরিটিস চেঞ্জ হয়েছে, অনেক কম্বিনেশন চেঞ্জ হয়েছে। সুতরাং আমি 6 মাস আগের ডেটা, 1 বছর আগের ডেটাতে গেলে, 5 বছর আগে ডেটাতে গেলে উইল নট হ্যাভ দ্য রিয়েল পিকচার যেটা আমাকে এই ডিসিশন মেকিং এ সাপোর্ট করবে। অর ভিজাভিজ, অর আদারওয়াইজ, যে আমার 5 বছরের ডেটা লাগবে, 3 মাসের ডেটা দিয়ে হবে না এনাফ। সো এই যে ডিসিশনটা, কত দিনের ডেটা লাগবে, কোন কোন প্রোডাক্টের ডেটা লাগবে, কোন কোন চ্যানেলের ডেটা লাগবে, কি ধরনের ডেটা লাগবে, ডেটাটাকে আমি কি ফরম্যাটে নিব, ডিএসএস সিস্টেম যখন আমরা অপারেট করি তখন উই ডিসাইড দিস হোল ইনপুট মেকানিজম থিং। এন্ড এগেইন এই ইনপুট গুলো নেওয়ার পরে আমি আসলে কি, জাস্ট কি বেসিসে এটাকে ক্যালকুলেট করব, কি হলে ধরবো যে ইট ইজ পজিটিভ গ্রিন, কি হলে ধরবো ইট ইজ রেড। আমি কি আমার পেমেন্ট টার্মস, যেখানে কাস্টমারের সাথে 30 ডেজ এর পেমেন্ট টার্মস আছে, সেটাকে আমি কি গ্রিন ধরবো, অ্যাবাভ 30 কে রেড ধরবো, আর আমি কি 45 ডেজে ধরবো না 60 ডেজে ধরবো, দ্যাট অলসো ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন আই ওয়ান্ট টু হ্যান্ডেল অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি আই অপারেট ইন। আসলে কি আমি ইন্ডাস্ট্রিতে কি আমি এরকম 30 ডেজ এর বিলো ক্রেডিট টার্মস এর মেজরিটি কাস্টমার পাবো, আমার 80-20 রুল কি বলে, আমার কোম্পানির টোটাল যে প্রোডাক্ট পোর্টফোলিও তার 80-20 রুল কি বলে, যে কোন 80% আসলে 20% এই এই প্যাটার্ন দেয়, কোন 20% প্রোডাক্ট আমার 80% ক্ষেত্রে প্যাটার্নে অ্যাভেলেবেল। যেমন হচ্ছে কি, আমার যদি এমন এমন হয় ইন্ডাস্ট্রিতে, এমন একটা ইন্ডাস্ট্রিতে অপারেট করি যেখানে দেখা যায় মিনিমাম ক্রেডিট পিরিয়ড 90 ডেজ, 60 ডেজ অ্যাবাভ, সব প্রায় 90%ই হচ্ছে 60 ডেজ অ্যাবাভ। অল্প কিছু এক্সেপশনাল কাস্টমার আছে যারা 30 ডেজ অ্যান্ড অ্যাবাভ, অর 35 ডেজ, 37 ডেজ ক্রেডিট লাইনে কাজ করে। সো আমার জন্য কি হবে, 80% অফ মাই কাস্টমার্স আর বেসিক্যালি লং ক্রেডিট পিরিয়ডে। সো আমার ইম্প্যাক্ট, আমি যদি এই পলিসিতে আগাই, সেক্ষেত্রে আমার ইম্প্যাক্ট 20%, 80% কাস্টমারের কাছ থেকে। সো দিস কুড বি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সো এই যে ডিসিশন মেকিং এর যে প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী এর মডেলটা কি হবে, আমার ক্যালকুলেশন মডেল কি হবে, আমার অ্যাসেসমেন্ট মডেল কি হবে, দ্যাট আই ডিসাইড। দেন হচ্ছে গিয়ে আউটপুট, আমি কিভাবে দেখলে, কি সিরিয়ালে দেখলে, কিরকম গ্রুপ করে দেখলে ইট উইল ইজ মাই ডিসিশন মেকিং, তাহলে আমি আউটপুট ফরম্যাট ঠিক করছি। এই ধরনের কাজকে আমরা বলি নন প্রোগ্রাম ডিসিশন মেকিং, যেটা অ্যাডহক, যেটা অন ডিমান্ড, যেটা রুটিন না, যেটা ফিক্সড না, ফ্লেক্সিবল। এই ধরনের ডিসিশন মেকিং এর জন্য ইউজ এ সিস্টেম কল ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। আমি একটা জিনিস বলেছিলাম যে ডিসিশন সাপোর্ট সিস্টেম আমাদের এখানে খুব কমন, আমরা সবাই ইউজ করি একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম উইচ ইজ এক্সেল। বাট এক্সেল হ্যাজ গট সাম লিমিটেশনস, এটা আলোচনা করেছিলাম যে এটা 2 ডাইমেনশনাল ডেটা প্রসেস করতে দেয় আমাদেরকে রো আর কলামে, যার ফলে আমার মাল্টি ডাইমেনশন নিয়ে কাজ করার যে ক্যাপাবিলিটি, দ্যাট বিকামস লিমিটেড। সো ইনফ্লেক্সিবল হয়ে যায়, ওই জায়গাটাতে ডিফিকাল্ট হয়ে যায় প্রসেসিং দ্য ডেটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এই জন্য দেয়ার আর লার্জ ডিসিশন সাপোর্ট সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড যেখানে অপারেট করে। সেই ডিসিশন সাপোর্ট সিস্টেম গুলাতে যে জিনিসটা থাকে, যে ইনপুটটাকে আমরা যখন মডিফাই করি, এটাকে দেখবেন খুব কমনলি একটা টুল বলে, আপনারা যারা একটু টেকনিক্যালি ওরিয়েন্টেড তারা হয়তো শুনে থাকবেন যে ইটিএল বলে একটা টুল আছে। হ্যাঁ, ওয়েন উই
use this decision support system, which is contemporarily called BI tools, business intelligence tools, সেইটাতে প্রথমে ব্যাক এন্ডে ডেটা ফেচিং এর কাজটা করে হচ্ছে ইটিএল, যেটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফার অ্যান্ড লোড। এক্সট্রাক্ট ট্রান্সফার অ্যান্ড লোড অর্থাৎ আমার যে ট্রানজাকশনাল ডেটাবেস আছে, ইআরপির, সিআরএম এর, কল সেন্টার সিস্টেমের যে ডেটাবেস গুলো আছে, এই ডেটাবেস থেকে আমার প্রয়োজনীয় ডেটাটা আমি এক্সট্রাক্ট করে ট্রান্সফার করব টু দ্য বিআই সিস্টেম, অ্যান্ড দেন লোড করব আমার প্রয়োজন অনুযায়ী মেমোরিতে, মডেলে, যে কোন কোন ডেটা নিয়ে আমি প্রসেস করতে চাই সেইটুকু আমি লোড করব। এই জন্য এই টুলটাকে বলা হয় ইটিএল, এক্সট্রাক্ট ট্রান্সফার অ্যান্ড লোড। ওকে, সো দ্যাট ইজ দ্য ইনপুট মেকানিজম যেটাকে আমরা মডেলেট করি ইন আ বিআই সিস্টেম। দেন কামস মডেলিং, দ্য মাঝখানের প্রসেসিং, এটাকে আমরা বলি হচ্ছে ডেটা মডেলিং। এখন এই ডেটা মডেলিংটা সাধারণত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা ভালো বিআই সিস্টেমে উই ফাইন্ড a concept called data cube. ডেটা কিউব কেন বলা হয়? আপনারা রুবিক্স কিউব দেখেছেন, যে রুবিক্স কিউবে দেয়ার আর 6 সাইডস, রাইট? এখন প্রত্যেকটা সাইডে রো অ্যান্ড কলাম আছে। So you get to address, you get to accommodate data in a way there are at least 6 sets of rows and columns. That's what the cube works for. But originally, when it is data cube for a BI system, it is more than 6. এটা আসলে unlimited because এটা কোনো physical cube না. It's a logical cube. So logically, the application is capable of arranging data into n number of, infinite number of কি বলে ওটাকে, dimension, infinite number of dimensions. So that's why we call it data cube. So সেই কিউবের মধ্যে আমি আসলে সব ডাইমেনশন, আমি এখন ডেটাটাকে লোড করে আমার লাভ নাই। আমি শুধুমাত্র আমার ডিসিশন নেওয়ার জন্য প্রয়োজনীয় যে ডাইমেনশন, আমার যদি প্রোডাক্ট ওয়াইজ সেলস লোড করতে হয়, তাহলে প্রোডাক্ট ওয়াইজ সেলস লোড করব, প্রোডাক্ট ওয়াইজ ক্রেডিট ডেইজ লোড করব, চ্যানেল ওয়াইজ সেলস লোড করবো, চ্যানেল ওয়াইজ ক্রেডিট ডেজ লোড করবো, প্রোডাক্ট চ্যানেল কম্বিনেশনের এইগুলোর ওয়েটেজ লোড করবো, সো দ্যাট এই মাল্টিপল ডাইমেনশন দিয়ে আমি একটা সাবসেটকে এক্সট্রাক্ট করে ডিসিশন নিতে পারি, অ্যানালাইসিস করে, যে ওকে দিস মেক্স মোর সেন্স, এটাকে প্রায়োরিটাইজ করা উচিত। সো এই জিনিসটাকে আমরা বলছি ডেটা কিউব, দ্যাটস দ্য মডেল ডেটা কিউব। অ্যান্ড আউটপুটে আমরা বলি ভিজুয়ালাইজেশন। হাউ ডু উই ওয়ান্ট টু ভিজুয়ালাইজ দ্য ডেটা, ইনফরমেশনটাকে কিভাবে ভিজুয়ালাইজ করতে চাই। সো একই ডেটা আপনি যদি, আমি যদি বলি যে বার চার্ট দিয়ে এক্সপ্রেস করলাম, একই ডেটা বার চার্ট দিয়ে এক্সপ্রেস করলাম, ভার্সেস ওই ডেটাটাকে আমি চার্ট দিয়ে এক্সপ্রেস করলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বার চার্ট অ্যান্ড স্ট্যাক চার্ট। এই ডিফারেন্সটা জানা আছে তো? কারো জানা নেই এরকম আছেন? তাহলে আমি এক্সপ্লেন করবো। দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইন্যান্স পিপল অ্যাজ ওয়েল টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, যে আমি ম্যানেজমেন্টকে বা ডিসিশন মেকারদেরকে বা নিজে ডিসিশন নেওয়ার জন্য কোন ডেটাকে কিভাবে ভিজুয়ালাইজ করবো। আমি খুব সিম্পলিফাইড এক্সাম্পল দিয়ে বলছি, যে বার চার্ট ভার্সেস স্ট্যাক চার্ট। বার চার্ট হচ্ছে গিয়ে আমার যদি 1 to 100 স্কেলে থাকে, বা কোনোটা 150 আছে, কোনোটা 120 আছে, কোনোটা 60 আছে, সো আমি এটাকে বার চার্ট দিয়ে এক্সপ্রেস করতে পারি বিভিন্ন ডেটাকে। আবার এমন যদি হয় যে আমাকে এক্সপ্রেস করতে হবে যে কোনটা বড়, কোনটা কম্পোজিশন, একদম রিলেটিভ মেজার এক্সপ্রেস করতে হবে, সব কটাকে 100-এ কনভার্ট করে নিয়ে, কোনোটা 100-এর মধ্যে 60, কোনোটা 100-এর মধ্যে 40, বাট হাইয়েস্ট ইজ 100, তখন আমি যখন এভাবে করে স্ট্যাক করি চার্টকে, দুইটা ডিভিশন দিয়ে, যে এই প্রোডাক্টের কম্পোজিশন বোঝানোর জন্য, তখন স্ট্যাক চার্ট বিকামস ভেরি ইউজফুল। সো নাও দিস বিআই টুলের আউটপুট ফরম্যাটিং এর মধ্যে থাকে ভিজুয়ালাইজেশন। এখন ভিজুয়ালাইজেশন নট নেসেসারিলি মিনস অলওয়েজ চার্টিং, ইট ক্যান বি টেবুলার অ্যাজ ওয়েল। বাট আমি কোন ডেটাকে আগে, কোন ডেটাকে পরে দিব, কোন ডেটা অনুযায়ী সিরিয়াল করব, কোন ডেটা অনুযায়ী গ্রুপ করব, অর্ডারটা কোন ডেটা দিয়ে করব, কোন কলাম দিয়ে করব, আমি এর মধ্যে কোনো ফিল্টার রাখবো কিনা। সো এই জাতীয় জিনিস হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজেশনের জন্য ইম্পর্টেন্ট, which is output format. So DSS system or BI system specializes in this flexibility in these 3 areas: input formatting, modeling, and then output. Okay, so BI সিস্টেমের আমি কিছু নাম হয়তো বলেছিলাম, যে যেমন এইচপিপিএম বলে একটা সিস্টেম আছে, এইচপিপিএম, সো দ্যাট ইজ এ বিআই সিস্টেম। ওরাকলের একটা বিআই সিস্টেম হচ্ছে গিয়ে ওরাকল হাইপেরিয়ন। দেন হচ্ছে গিয়ে এসএপির আছে হচ্ছে এসএপি বিজনেস অবজেক্ট।
আইবিএম এর আছে আইবিএম কগনস। এছাড়াও অনেক রকমের ওপেন সোর্স বিআই আছে, যেমন পেন্টাহো বলে একটা বিআই আছে উইচ ইজ অ্যান ওপেন সোর্স বিআই। হ্যাঁ, সো প্যালো বলে একটা বিআই আছে যেটা এক্সেল এর সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করে, হুইচ ইজ এগেইন অ্যান ওপেন সোর্স বিআই। সো এরকম নানান বিআই সলিউশন অ্যাভেলেবল মার্কেটে, ছোট বড় বিভিন্ন রকমের। ইন্ডিয়ান একটা বিআই আছে কোয়াইট গুড, র্যামকো, হুইচ ইজ এ গুড বিআই। সো এই ধরনের বিআই সলিউশন ওয়ার্ল্ডে নানান রকমের আছে। এছাড়া অনেক সময় কি হয়, আমরা এক্সেল এর সাথে প্লাগ ইন তৈরি করে কিছু কিছু বিআই ক্যাপাবিলিটি এক্সেল এর ভিতরে একটু এনহ্যান্স করতে পারি, সো দ্যাট আমরা মাল্টি ডাইমেনশন ডেটা ব্যবহার করতে পারি। So these are all about DSS and BI systems. যেটা ডিএসএস এবং এমআইএস এর মধ্যে পার্থক্যটা আমরা পরে আরেকটু ইলাবোরেটলি একটা স্লাইড আছে যেখানে আমরা আলাপ করব। বাট এখন পর্যন্ত কোনো কোশ্চেন, কোনো কিছু? নো স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা কি এই ইমার্জিং টেকনোলজি যেমন টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস ড্রাইভিং চেঞ্জেস, যেখানে এআই ক্লাউড এগুলো নিয়ে আলোচনা করেছিলাম কতদিন? জি স্যার। ওকে, সো আমি তাহলে এইটা শুধু সামারি বলে যাই, জাস্ট বেশি ইলাবোরেট না করি। সেটা হচ্ছে কি, যেমন এআই, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং। আমরা যখন আলোচনা করেছিলাম, আই এম শিওর দেয়ার ওয়্যার কনফিউশনস যে মেশিন লার্নিং আলাদা জিনিস, এআই আলাদা জিনিস, এআই ইজ মোর দেন মেশিন লার্নিং, এই কনফিউশনটা খুব কমন। হ্যাঁ, বাট আমরা গতদিন আলোচনা করে বুঝেছিলাম কি, যে মেশিন লার্নিং ইজ আ স্পেশাল টাইপ অফ এআই which has the capability, এআই হচ্ছে গিয়ে যে কোনো ধরনের অটোমেট ডিসিশন মেকিং কে অটোমেট করার ক্যাপাবিলিটি কে আমরা বলি এআই, বেসড অন লজিক, বেসড অন ডেটা। তখন আমরা বলি এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিকজ ইট অ্যালাউজ ইউ মেক ডিসিশন উইদাউট আ হিউম্যান বিংস ইনভলভমেন্ট অ্যাট দ্য মোমেন্ট অফ দ্য ডিসিশন মেকিং। কিন্তু এআইটা তৈরি করতে হয় হিউম্যান বিংকে। আর এমএল বলেছিলাম, মেশিন লার্নিং বলেছিলাম হচ্ছে কি জিনিস, মেশিন লার্নিং বলেছিলাম যেখানে আমার এআইটা তার ট্রেন্ড এবং প্যাটার্ন অ্যানালাইসিস করে করে তাকে ক্যাপাবিলিটি দেওয়া হবে যে সে আস্তে আস্তে লার্ন করবে, নিজেকে ইমপ্রুভ করবে। তার ভিতরে এমন কিছু প্যারামিটার সে সেট করবে যেটাকে আমরা বলি নলেজ। নলেজ সেট করবে, যে নলেজ গুলো সে পরবর্তী ডিসিশন মেকিং গুলোতে ইউজ করবে ডাইরেক্টলি, প্রতিবার নতুন করে প্রসেস করবে না। সো দিস ইজ কল্ড মেশিন লার্নিং, এমএল। ওকে, ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে যদি বলি, ক্লাউড কম্পিউটিং হচ্ছে কি, আমরা বলেছিলাম যে তিন ধরনের। আমরা ক্লাউড কম্পিউটিং ক্লাউড কেন বলে সেটাকে আমরা একটা আলোচনা করেছিলাম। ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এর অ্যাপ্লিকেশন সাধারণত আমরা তিন ধরনের এটাকে অ্যাপ্লাইড ফর্মে দেখি। তিন ধরনের অ্যাপ্লাইড ফর্মে দেখি। ওয়ান ইজ, বলেছিলাম কি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সাস, রাইট, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সেকেন্ড বলেছিলাম হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এন্ড থার্ড বলেছিলাম ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ডু ইউ রিমেম্বার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস কি কি জিনিস? কোনো কনফিউশন ওই জায়গায় না স্যার। কারো? ওকে, যদি কনফিউশন না থাকে, আই উইল নট গেট ইনটু দ্যাট ডিটেইল। ক্লাউড সার্ভিস, সো ক্লাউড সার্ভিসের সুবিধা কি? ক্লাউড সার্ভিসের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ইউ ডোন্ট নিড টু ইনভেস্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, বাট এটা হচ্ছে কি অ্যাপারেন্ট, এটা হচ্ছে সবাই দেখে, ইমিডিয়েটলি ভিজিবল। বাট যেটা ইমিডিয়েটলি ভিজিবল না, বাট বিগার অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে গিয়ে স্কেলেবিলিটি। যে ক্লাউড যখন থাকছে, ঠিক মেঘের যেমন শেপ নাই, সাইজ নাই, ঠিক ঠিক সেরকম ক্লাউড সার্ভিসের কোনো নির্দিষ্ট সেই শেপ সাইজ নেই, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। So when you need to scale up, when you need to have a presence in a different geography for performance, then you have this flexibility that your cloud allows you to get scaled up at any given moment without investing or without you heading to kind of purchasing an additional machine, additional hardware capacity, or নতুন এগ্রিমেন্টে করা কোনো কিছুই লাগতেছে না, সে রেডিলি আপনাকে স্কেল করতে দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। আরো অ্যাডভান্টেজের মধ্যে আছে হচ্ছে সিকিউরিটি। যেমন আমরা ক্লাউডের কথা চিন্তা করলে মাথায় জেনারেলি একটা কোশ্চেন আসে, ইজ ইট সিকিউরড? কার না কার কাছে কিভাবে করে আছে আমার ডেটা? বাট অরিজিনালি ক্লাউড ইজ জেনারেলি ক্যান বি কনসিডার্ড মোর সিকিউর। কেন? কারণ হচ্ছে গিয়ে দেখেন, ক্লাউড প্রোভাইডার তার নিজের ব্যবসা টিকে রাখার খাতিরে আমরা সিকিউরিটি তিনটা অবজেক্টিভ আমরা আলোচনা করেছিলাম, বোধহয় মেনশন করেছিলাম। সিকিউরিটি তিনটা অবজেক্টিভ থাকে, একটাকে বলি আমরা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, একটাকে বলি ইন্টিগ্রিটি, একটাকে বলি অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি ইজ যে উই আন্ডারস্ট্যান্ড সিক্রেসি, অর্থাৎ আমার যেই ডেটাটা, যেই ইনফরমেশনটা যার অ্যাক্সেস করতে পারার কথা সেই শুধু অ্যাক্সেস করতে পারছে, অন্য কেউ যাতে এটাকে কম্প্রোমাইজ না হয় অন্য কোনো জায়গায়।
সো কনফিডেন্সিয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। ইন্টিগ্রিটি হচ্ছে কি ডেটা যাতে ডিস্টর্টেড না হয়, নষ্ট না হয়, গার্বেজ না হয়, দ্যাট ইজ ইন্টিগ্রিটি। ডেটা যাতে তার পিওর ফর্মে থাকে, প্রপার ফর্মে থাকে। দেন কামস হচ্ছে গিয়ে ইন্টিগ্রিটি, পরে হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি। ডেটা যাতে কোনো কারণে কোনো একটা মোমেন্টে যেই সময় আমার ডিসিশন নেওয়া প্রয়োজন ওই সময় ডেটা আনঅ্যাভেলেবল, সিস্টেম ডাউন হয়ে গেছে, লং ইলেকট্রিসিটি আউটেজ হচ্ছে, অথবা কোনো একটা ডিজাস্টার, কোনো একটা ঝড়ের কারণে সার্ভারে পানি ঢুকে গেছে, সো ডেটা পাওয়া যাচ্ছে না, দ্যাট ইজ অ্যান অ্যাভেলেবিলিটি কনসার্ন। সো ডেটা সিকিউরিটি বা সিকিউরিটি তিনটা অবজেক্টিভ। আম, বললাম কি যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো যখন একটা ক্লাউড সার্ভিসে থাকে তখন আমরা মোস্টলি জেনারেল পিপল কনসার্ন থাকি কনফিডেন্সিয়ালিটি নিয়ে। বাট এইটা একটা বিজনেস টার্মস। এখনকার ইকোনমিতে, এখনকার ওয়ার্ল্ডে সবকিছু গিভ অ্যান্ড টেক, সবকিছু যার যার স্বার্থেই আপনাকে সিকিউরিটি দিবে আপনার ক্লাউড প্রোভাইডার। নাহলে সে ব্যবসার দুর্নাম হয়ে গেলে সে ব্যবসা করতে পারবে না। সে তার স্বার্থেই আপনাকে কনফিডেন্সিয়ালিটি সিকিউরিটি দিবে। বাট দ্য রেস্ট টু, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, এইটা আমি ম্যানেজ করার চেয়ে ক্লাউড সার্ভিস প্রোভাইডার যে অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করে, যার অনেক রিডান্ডেন্সি আছে, যে অনেক ইনভেস্ট করেছে এবং সে ফোকাসড অন দিস পার্টিকুলার থিং অনলি, তার জন্য ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি মেনটেন করা আমার চেয়ে অনেক গুণ বেশি ক্যাপাবিলিটি তার আছে। সুতরাং এই জায়গায় অল টুগেদার সিকিউরিটি যদি বলি তিনটা অবজেক্টিভের পয়েন্ট অফ ভিউ থেকে, ক্লাউড সার্ভিসেস জেনারেলি বেটার সিকিউরিটি দেয়। এখন কথা হচ্ছে কি, আমি যদি এমন ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কাছে গেলাম যে আসলে রেপুটেশন নিয়ে চিন্তা করে না, যে হচ্ছে গিয়ে আহ কোনো মতে করতেছে, 2 পয়সা যদি কামায় নেওয়া যায় 2 মাসের মধ্যে, তাহলে সেখানে তো অবশ্যই সিকিউরিটি ইস্যু আছে। সে ইন্টিগ্রিটিও দিতে পারবে না আসলে, অ্যাভেলেবিলিটিও দিতে পারবে না, সে কনফিডেন্সিয়ালিটি তো দিতে পারবেই না, কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে বড় রিস্ক হয়ে যাবে। সো রেপুটেড ক্লাউড প্রোভাইডার হলে এই জিনিসগুলো আর নট আ বিগ ইস্যুস। ওকে, এনি কোশ্চেন ক্লাউড, এআই, এমএল? গ্রেট। বিগ ডেটা, ইউজার সেন্ট্রিক ডিজাইন, আই বিলিভ এগুলো বোধহয় আলোচনা করা হয়নি। এগুলি কি আলোচনা করা হয়েছিল? স্যার না বিগ ডেটা স্যার। আলোচনা হয়নি স্যার। স্যার দুইজন বলছেন তো আমি বুঝতে পারিনি, আবার বলেন। স্যার বিগ ডেটায় আলোচনা হয়নি স্যার। হয়নি, গ্রেট। ঠিক আছে, লেটস স্টার্ট উইথ দিস। সো বিগ ডেটা, বিগ ডেটা শুনলেই বোঝা যাচ্ছে যে বড় সাইজের ডেটা। এটা মানে কি আসে? হোয়াট ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, হোয়াট ক্যান ইউ অ্যাজিউম? বিগ ডেটা কি জিনিস, কোন এক্সাম্পল, কোনো কিছু? স্যার বিগ নাম ডাটা, শুনেছেন বিগ ডেটা? বিগ ডাটা মানে এ এর ভিতরে আর কি, এটা কি জানতে হবে স্যার আর কি নলেজ? সরি, একটু জোরে বলেন না, গেস করেন, কোনো প্রবলেম নাই, দেয়ার ইজ নাথিং অ্যাবাউট রং রাইট স্যার কিছু। বিগ ডাটা তো এ এর ভেতরে আর কি, এটা শুধু এইটুকু শুধু জানা আছে, তাছাড়া কিছু না। এআই এর ভিতরে, এটা এটা শুধু জানা আছে সেটা বলছেন তাই না, এআই এর ভিতরে। ওকে, আর কারো কোনো ওপিনিয়ন? বিকজ এই যে আপনি বললেন না, এখন আমার সুযোগ তৈরি হবে, একটা সুযোগ হবে এই জিনিসটাকে ক্ল্যারিফাই করা যে এআই আর বিগ ডেটার মধ্যে সম্পর্ক কি, পার্থক্য কি। আমি এই সুযোগটা পাবো। হ্যাঁ, সো ইটস গুড টু শেয়ার ইউর ভিউজ। বলেন, জাহিদ বলতে চাচ্ছেন, বলেন। স্যার এটা প্লিজ ক্লাউড বিগ কম্পিউটিং এর সাথে সম্পৃক্ত স্যার, যেখানে হিউজ পরিমাণ ডেটা, যেখানে আমরা নর্মালি যেভাবে ডাটা একটা সেন্ট্রালে স্টোর করি এইভাবে না করে সমস্ত পৃথিবীর ডাটাগুলো একটা কে ডাটাবেস হিসেবে ধরে নেওয়া হয় এরকম আর কি। বিউটিফুল, ওয়ান্ডারফুল। আর কে বলছিলেন? ওকে, সো আপনাদের দুজনের যে রেসপন্স পেলাম, একটা হচ্ছে কি এটা এআই, এআই এর ভিতরে বলছিলেন, বাট আমি ধরে নিলাম এআই এর সাথে রিলেটেড, এভাবে ধরে নিলাম কথাটা। আরেকটা হচ্ছে গিয়ে জাহিদ বললেন যে যখন আমার ডেটাটা এইরকম যে আমি একটা কোম্পানির শুধু ইআরপি ডেটা ইজ সিম্পল ডেটা, ডেটাবেস, but when we refer to big data it is not limited to a single company or a single country or a single city or a single purpose, এরকমই বলতে চাচ্ছেন তাই না? এটা হচ্ছে কি একদম খুব ছড়ানো, তাই বলতে চাচ্ছেন তাই না? জি স্যার। ওয়ান্ডারফুল, ইয়েস ইউ আর রাইট জাহিদ, এক্স্যাক্টলি তাই জিনিসটা। বাট এখানে যেটা হচ্ছে যে বিগ ডেটা মানে একটি, এটি এক্স্যাক্টলি দ্য রাইট কনসেপ্ট, যে ডেটাটা প্রথমত হচ্ছে গিয়ে এটা
মাল্টিপল সোর্স থেকে সোর্স করা, নাম্বার ওয়ান। ইট ইজ ডেটা, মানে ডেটাকে দুইভাবে ডিফাইন করা, একটা ডেটা অ্যাট রেস্ট, ডেটা অ্যাট ট্রানজিট। হ্যাঁ, ডেটা অ্যাট রেস্ট অর্থাৎ যেটা রেস্টে আছে, অর্থাৎ যেটা বসে আছে, ডেটা প্রিজার্ভড অবস্থা আছে, স্টোরড অবস্থায় আছে, যেটা কাজে লাগলে ট্রানজিট হবে অর্থাৎ। আর ডেটা অ্যাট ট্রানজিট হচ্ছে কি ডেটা যখন ফ্লো করে। সো ডেটা অ্যাট রেস্ট আসলে কোথায় আছে বিগ ডেটার, এটা বলা মুশকিল। ক্লাউডের মতোই বিগ ডেটা বিভিন্ন সোর্সের থেকে ডেটা নিয়ে বিভিন্ন জায়গায় স্টোর আছে। নাও when we try to use that data, we find a method, we find a mechanism how to kind of, first of all, প্রত্যেক ডেটা তার ল্যাঙ্গুয়েজ আলাদা। ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছি, আমি যদি এভাবে বলি যে এক এক দেশের ভাষা এক এক রকম। সো আমি যদি সব দেশ মিলে একটা টিম গঠন করতে চাই, তাহলে আমার তো আগে একটা বের করতে হবে যে আমি কিভাবে প্রত্যেকের দেশের ভাষার সাথে ভাষার একটা ট্রান্সলেশন ঘটাবো, নাহলে তো টিমটা কাজ করবে না। ঠিক সেরকম আমি যদি বিগ ডেটা সলিউশন নিয়ে কাজ করতে চাই, যেখানে ডেটাবেস এক একজন যার যার ফরম্যাটে তার তার ফরম্যাটে রেখে দিছে, তাহলে তো আমি ডেটাগুলোকে, কেউ নাম রাখছে 25 ডিজিটের, কেউ নেমের ঘর রাখছে 21 ডিজিটের, কেউ বয়স রেখে দিয়েছে হচ্ছে গিয়ে ডে, মান্থ এবং ইয়ার দিয়ে, কেউ শুধু বয়স রেখেছে শুধু ইয়ার দিয়ে, ডে মান্থ ডেটাটা রাখে নাই। So when we talk about big data, we combine all these different data sources and data storage and make a huge database, যেটা অ্যাক্সেস তৈরি করি ফর সেভারাল ডিসিশন মেকিং। আমি এআই এর ব্যাপারটাতে একটু পরে আসতেছি। সো এই যে কাজটা করতে যাব, তখন তো এক একজনের ডেটার ফরম্যাট এক এক রকম, এক একজনের ডেটার স্ট্রাকচার এক এক রকম, সোর্স এক এক রকম। হাউ ডু উই মেক শিওর দ্যাট উই আর এবল টু ইউজ দিস ডেটা? তখন একটা টেকনোলজি চলে আসে, এই বিগ ডেটা হচ্ছে কি সেই টেকনোলজিটা, যেটা এই ডেটার বিভিন্ন ভ্যারাইটি সোর্সকে, ভ্যারাইটি স্টোরেজ পজিশনকে, ফরম্যাটকে এক জায়গায় নিয়ে একটা ডাটাবেজ আকারে, একটা সিঙ্গেল ডাটাবেজ আকারে কাজ করাইতে পারে। তখন এটাকে আমরা বলি হচ্ছে কি বিগ ডেটা। ওকে, সো জাহিদ আপনার এটা আমি কমপ্লিট করে দিলাম। ইট ইজ ট্রু, ছড়ায় ছিটায় আছে, অনেক কিছু আছে, অনেক জায়গায় আছে, বাট ফর আ পারপাস, বাট সেই পারপাসটাকে সার্ভ করার জন্য বিগ ডেটার মেইন জিনিসটা হচ্ছে কি ইট হ্যাজ এ পার্টিকুলার টেকনোলজি টু বি এবল টু কম্বাইন অল দিস ডিফারেন্ট ফরম্যাটস এন্ড ডিফারেন্ট সোর্সেস অফ ডেটা ফর আ পার্টিকুলার ইউজ, দেন উই কল ইট এ বিগ ডেটা। ওকে, নাও লেটস কাম টু দ্য এআই রিলেশনশিপ। বিগ ডেটা এআই এর পার্ট, এইটা বলাটা ভুল হবে। ওকে, বিগ ডেটা efficiently use করতে গেলে we commonly need AI based tools. So উল্টা ভাবে, sometimes AI to work successfully, especially those AI যেগুলি versatile ডেটা ইউজ করবে, অনেক বেশি পরিমাণ ডেটা ইউজ করে তার ডিসিশন নেবে, তার জন্য বিগ ডেটার সাথে পার্টনারশিপ দরকার হয়। অর্থাৎ সে বিগ ডেটার উপরে বসে এআইটা এফিসিয়েন্টলি কাজ করতে পারে, পার্টিকুলার কিছু টাইপের এআই। তার মানে বিগ ডেটা চালানোর জন্য এআই টুলস থাকলে সুবিধা হয়, নট এ মাস্ট। আর এআই টুলস, কিছু কিছু এআই টুলস আছে যেগুলো কিনা খুব বড় বড় ফাংশন করে এবং বড় বড় ভার্সেটাইল ডেটার উপরে ডিপেন্ডেন্ট, তারা বিগ ডেটার এক্সেস তাদের প্রয়োজন হয় টু বিকাম এফিশিয়েন্ট। সো দিস ইজ দ্য রিলেশনশিপ উইথ এআই অ্যান্ড বিগ ডেটা। বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার, 4V সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। এটা বিগ কি ডেটার সাথে একটু সম্পর্কে, সরি? স্যার, 4V অর্থাৎ ভেলোসিটি, ভ্যারাইটি, এইগুলা। ভেলোসিটি, ভ্যারাইটি, 4V, এটা কি বিগ ডেটা রিলেটেড? জি স্যার, ভলিউম, ওকে। ভ্যালোসিটি, ভ্যারাইটি আর ও, আর এটা হচ্ছে গিয়ে আমি বুঝতে পারছি বিগ ডেটার 4টা প্যারামিটার। হ্যাঁ, আচ্ছা, এই 4টা প্যারামিটার আমার একটু দেখা লাগবে। আই এম নট অ্যান এক্সপার্ট ইন দিস। হ্যাঁ, আমি ওই ডেপথে দেখি নাই এটাকে এখনো। হ্যাঁ, বা দেখেছিলাম হয়তো, এখনো হয়তো খেয়াল নাই। লেট মি ফিগার আউট, জাস্ট গিভ মি আ মিনিট। এক মিনিট, আমি দেখে দিচ্ছি, দেখে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। গিভ মি আ মিনিট।
Just give me 1 minute. Let me just add. ও আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে ভেরাসিটি। হুম, ভেরাসিটি হচ্ছে গিয়ে অ্যাকিউরেসি বা ইন্টিগ্রিটি, যেটা আচ্ছা যেটা আমরা একটু আগে এক্সপ্লেইন করলাম এক্স্যাক্টলি ওইটাকেই চারটা মানে এটাকে ডিফাইন করা হয় চারটা ভি দিয়ে। হ্যাঁ, হোয়াট ইউ আর সেইং চারটা ভি দিয়ে ডিফাইন করা। একটা হচ্ছে ভলিউম। We already discussed the big data means it's a huge volume of data. It's not limited to a company's data. It's not just a particular country's data, particular subject data. It's a huge volume of data. So big data represents volume, huge volume. So volume. Then comes to velocity, is speed. That is যখন big data যেহেতু এটা ওয়াইড স্প্রেড, ঠিক ইয়ের মতো, মানে আমরা যে একটু আগে আলোচনা করলাম যে ক্লাউডের মতো। হ্যাঁ, এর যেহেতু সব জায়গায় ছড়ানো, প্লাস এই সিস্টেমটাই পারপাসের জন্য এমন ভাবে তৈরি, এই নেটওয়ার্ক এবং এর যে টোটাল সিস্টেমটা এমন ভাবে তৈরি, ইট এনশিওরস ফাস্টেস্ট পসিবল এক্সট্রাকশন অফ ডেটা, হ্যাঁ, পুলিং অফ ডেটা। সো ভেলোসিটি ইজ অ্যানাদার প্রপার্টি। ভ্যারাইটি, we have discussed যে সোর্স মাল্টিপল, ভ্যারাইটি অফ সোর্স, এবং স্ট্রাকচার ডেটাও থাকে, আনস্ট্রাকচার ডেটাও থাকে, সেমি স্ট্রাকচার ডেটা থাকে। সে সব যে স্ট্রাকচার ডেটা থাকবে তা না, অনেক সময় আনস্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার ডেটা কিরকম? স্ট্রাকচার ডেটা হচ্ছে কি যখন আমার কাছে নাম, রোল নাম্বার, বয়স, জেলা সবকিছু এভাবে করে আছে। আনস্ট্রাকচার ডেটা হচ্ছে কি পুরো জিনিসটাই আছে বাট ইন এ কমেন্ট অর ইন আ কমেন্ট। যেমন হচ্ছে ফেসবুকের অনেক সময় কি হয়, সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা লাগে কোম্পানিতে। এরকম প্রচুর এজেন্সি আছে যারা কোম্পানিতে তাদের ফেসবুক পেজ, যা উইথ উইথ আছে একটা অ্যানাউন্সমেন্ট হলো কোম্পানির বড় ধরনের কোনো একটা অ্যানাউন্সমেন্ট। এখন এই অ্যানাউন্সমেন্টটা কাস্টমাররা বা অডিয়েন্স পজিটিভলি নিচ্ছে না নেগেটিভলি নিচ্ছে, এটা বোঝা দরকার। এখন সেটা তো আপনি সবসময় সার্ভে করে বুঝতে পারবেন না যে ইয়েস নো ভেরি গুড বলবে। আপনি দেখতেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার পরে ওখানে যে কমেন্ট গুলো হচ্ছে, প্লাস ওভারঅল সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে নিয়ে, এই ব্র্যান্ডকে নিয়ে আলোচনাগুলো যেগুলো হচ্ছে, সেই আলোচনাগুলো কি পজিটিভ না নেগেটিভ, মেইন কনসার্ন গুলো কি কি নিয়ে, কনফিউশন কি কি নিয়ে, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা ওই কনফিউশন এবং ওই কনসার্ন গুলোকে কেন্দ্র করে আরো কমিউনিকেশন করতে পারবো, সো দ্যাট দোজ গেটস ক্লিয়ার, বিজনেস গেটস বেনিফিট। এই যে ডেটাটা, এটা হবে একটা আনস্ট্রাকচার্ড ডেটা। কারণ আমি কোথা থেকে অ্যানালাইসিস করছি, আমি সোর্স হিসেবে লিঙ্কডইনের, ফেসবুকে, টুইটারের সমস্ত কমেন্ট পোস্ট এগুলাকে এক্সট্রাক্ট করতেছি, করে নিয়ে দেখতেছি এই কিওয়ার্ড আছে কিনা, থাকলে ওখানে কি প্যাটার্নে আছে, কিভাবে আছে দেখে নিয়ে ওটাকে, ওইটা থেকে একটা সিনথেসাইজ করার চেষ্টা করছি যে সেন্টিমেন্ট কি। So that's an example of unstructured data. So variety, third V হচ্ছে variety. So its sources are variety. So structured, unstructured, semi-structured. So data types are variety. So variety is a property of attribute of is an attribute of big data. Finally, veracity. Veracity is যে এইটার লার্জ স্কেল ডেটা কালেকশন থাকবে, বাট এর ভিতরে ডেটাটার রিলায়াবিলিটি, অ্যাকিউরেসি, কোয়ালিটি, এই জিনিসগুলা যাতে প্রপার থাকে, যাতে এখানে ইনকনসিস্ট। কারণ কি, যখন বিগ ডেটা হচ্ছে সোর্সের উপর আমার কন্ট্রোল নাই, বাট দেয়ার হ্যাজ টু বি আ মেকানিজম, যদি কিছু কিছু সোর্স এটাকে ভুল ডেটাও দেয়, দেয়ার শুড বি আ মেকানিজম, আমি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ ম্যাক্সিমাম কি বলতেছে আমার সোর্স, ওইটার ভিত্তিতে আই ক্যান ডিসাইড উইচ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টু প্রেজেন্ট টু দ্য ইউজার। সো এইটা কি করছে, তার কোয়ালিটি, অ্যাকুরেসি, রিলায়াবিলিটি টাকে এনশিওর করার জন্য ইট হ্যাজ গট মেকানিজমস। সো দ্যাট ইজ অ্যানাদার অ্যাট্রিবিউট অফ, অ্যানাদার ভি অফ বিগ ডেটা। সো দ্য ফোর ভিজ আর ভলিউম, ভেলোসিটি, ভ্যারাইটি অ্যান্ড ভেরাসিটি। ওকে, ওকে স্যার। বোঝা গেছে ফোর ভি? এবার আসি, বিগ ডেটা সাধারণত আমরা কিসে ইউজ করি দেখবেন। আম, এই যে যত ট্রিপ অ্যাডভাইজার, ট্রাভেল ওয়েবসাইট, ট্রাভেল বুকিং ওয়েবসাইটগুলো, দিজ আর সর্ট অফ আ বিগ ডেটা ওয়েবসাইটস বা বিগ ডেটা অ্যাপ্লিকেশনস। কারণ ওরা কি করে, একই ফ্লাইট ইনফরমেশন, আমি সে বস্টন থেকে নিউ ইয়র্ক হয়ে, দুবাই হয়ে ঢাকায় আসতে পারি, আমি বস্টন থেকে
সান ফ্রান্সিসকো হয়ে, লন্ডন হয়ে ঢাকায় আসতে পারি। এর বাইরেও আরো কম্বিনেশন থাকে। সো দিজ আর দ্য রুট কম্বিনেশন। ঠিক আছে। তা বস্টন যেহেতু মাঝামাঝি দিকে পড়ে, আমরা এখন রাইটের দিকে যাবো লেফটের দিকে যাবো আমেরিকার, ডিসাইড করতে পারি। টেক্সাস থেকে স্পেশালি, টেক্সাস মিড পয়েন্টে যদি হয়, টেক্সাস থেকে আমি এখন সান ফ্রান্সিসকো হয়ে আসবো, না আমি এদিকে ফ্লোরিডা হয়ে আসবো। সো উই ক্যান ডিসাইড। সো এই ডিসিশনের ফলে কি হয়, আমার আসলে নেক্সট হপ কি টোকিও হবে, নেক্সট হপ কি ইংল্যান্ড হবে, নেক্সট হপ কি দুবাই হবে, দ্যাট ডিসাইড করে। এখন এইটার উপরে ফ্লাইটের টাইম, ফ্লাইটের টাকা পয়সা, এগুলি ডিপেন্ড করে যে আমার টিকেটের টাকা কত লাগবে। নাও দেয়ার আর হান্ড্রেডস অফ এয়ারলাইন্সেস, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সেস ফ্লিটস, যারা এই রুটগুলাতে রেগুলার প্রতিদিন ট্রাভেল করতেছে, ট্রিপ দিচ্ছে। এই হান্ড্রেডস অফ এয়ারলাইন্সেস এর মধ্যে প্রত্যেকেরই, ইতিহাদের, ওমান এয়ারের, কেএলএম এর, প্রত্যেকেরই দেখা যাবে 4টা 5টা করে ফ্লাইট আছে এক একটা রুটে। স্পেশালি নিউ ইয়র্ক লন্ডন যদি হয়, নিউ ইয়র্ক দুবাই যদি হয়, প্রবাবলি দিনে 8টা 10টা 15টা ফ্লাইট আছে একটা এয়ারলাইন্সের। সো এই যে কোন ফ্লাইটের থেকে কানেক্টিং করে দিয়ে আমার সবচেয়ে ইকোনমিক হবে টিকিটটা, সেটা অ্যাভেলেবল কিনা, কোনটাতে সবচেয়ে সময় কম লাগবে আমার, আমি টাকা পয়সার কেয়ার করলাম না, আমি বললাম আমার সবচেয়ে কম ট্রানজিট, সবচেয়ে কম সময়ে ঢাকা পৌঁছানো দরকার নিউ ইয়র্ক থেকে, তাহলে কোন রুটে আমি পাবো। এই যে অ্যানালাইসিস গুলো করে দিচ্ছে, এই যে যে অফার গুলো আমাকে দিচ্ছে, এইটা ইজ ব্যাকড বাই বিগ ডেটা। কারণ বিগ ডেটা নানান এয়ারলাইন্সের নানান সোর্স থেকে সেমি স্ট্রাকচার্ড ডেটা অ্যান্ড স্ট্রাকচার্ড ডেটা নিয়ে তার এই ডেটাবেসটা সে মেনটেন করতেছে, আপ টু ডেট রাখতেছে, সো দ্যাট আই ক্যান গেট দ্য ইনফরমেশন দ্যাট আই নিড। মেবি আই নিড অ্যান ইনফরমেশন যে আমি দুবাইয়ে টাচ করে আসতে চাই, বাট দ্য শর্টেস্ট ফ্লাইট অ্যান্ড দ্য চিপেস্ট ওয়ান, তাহলে কোনটা হবে? ও আমাকে এয়ারলাইন্স, ডিস্টেন্স, ট্রানজিটের টাইম কত, কয়টা হবে, কয়টা ব্রেক হবে, ট্রানজিট হবে, সবকিছু সহ আমাকে অফার দিয়ে দিচ্ছে। সো দ্যাট ইজ অপারেটিং অন বিগ ডেটা, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ বিগ ডেটা সিচুয়েশন। তারপর আমি যেটা বললাম সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, একটু আগে আমি যেটা বললাম যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবো আমি, আমার অডিয়েন্সের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবো, সেটা ইজ এ বিগ ডেটা ব্যাকড অ্যাক্টিভিটি। আর বিগ ডেটার একটা জিনিস হচ্ছে কি রিয়েল টাইম ডেটা প্রসেসিং। যে আমি যে যে টিকিট করব, টিকিট যদি করি, আমি যদি এখন টিকিট বুক করলাম, সেই টিকিটটা যদি ওই সোর্সের সাইটে বুক না হয়ে যায় রিয়েল টাইম, তাহলে তো লাভ নাই। একই টিকিট 3জন বুক করে বসে থাকবে, 10জন বুক করে বসে থাকবে, এটাই। সো রিয়েল টাইম ট্রানজাকশন ক্যাপাসিটি, দিস ইজ অ্যানাদার থিং বিগ ডেটা ডাস। সে যখন ডেটাটা সোর্সই করে না শুধু, ওয়ান ওয়ে না, সে ওটার সাথে এমন একটা ইন্টিগ্রেশন সেট আপ করে যে সেও ওখান থেকে ফিডব্যাক দিতে পারে। সো আইওটি ডিভাইসে আমাদের যেমন বিগ ডেটা এনভায়রনমেন্ট লাগে, আইওটি ডিভাইসে অনেক সময়, সব সময় লাগে তা না, অনেক সময় কি হয় যে আইওটি ডিভাইস কি, আমি ওয়েদার প্রোব রেখে দিলাম, প্রোব, প্রোব বলতে কিছু সেন্সর, ওয়েদার প্রোব রেখে দিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, কিন্তু সব কটা ইজ কানেক্টেড টু আ কমন ডেটাবেস। সো ইট ইজ ফর্মিং আ বিগ ডেটা এনভায়রনমেন্ট। বিগ ডেটার সাথে এই আইওটির একটা ইন্টিগ্রেশন, ইন্টারনেট অফ থিংস। এনি ফার্দার কোশ্চেন অ্যাবাউট বিগ ডেটা? No, sir. ওকে, গ্রেট। সো নাও কামস ইউজার সেন্ট্রিক ডিজাইন। আমরা ইউজার সেন্ট্রিক ডিজাইন এখনকার এরাতে, মানে এটা আগে ছিল না এরকম, যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করতাম আমরা বা কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করতাম, তখন আমরা পারপাস আর এফিসিয়েন্সি, এই দুইটার উপরেই সবচেয়ে বেশি জোর দিতাম। পারপাস হচ্ছে গিয়ে আমার এই সলিউশনটা কি কি পারপাস সার্ভ করা লাগবে, সেই পারপাস গুলো সার্ভ হচ্ছে কিনা, এইটা একদম প্রথম একটা ফোকাস থাকতো। পারপাস সার্ভ করেছে, তো প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার কোম্পানি হ্যাপি, এই সফটওয়্যার দিয়ে কাজ হবে। তখনও অত বদার করতো না ইউজার কিভাবে পছন্দ করবে জিনিসটা, কিভাবে করলে ইউজারের জন্য আরো সুবিধা হয়। পারপাস সার্ভ করে ঠিকই, বাট পারপাস সার্ভ করার বাইরেও আরো সুবিধা হয়, ইজিয়ার হয়, সময় কম লাগে। এই যে ইউজার সেন্ট্রিক চিন্তা, এটা আগে থাকছিল না। আগে সলিউশন সেন্ট্রিক চিন্তা ছিল। আর একটা চিন্তা ছিল এফিসিয়েন্সি সেন্ট্রিক। সেটা কি, যে কোনটা ইউজ করতে, কোন ভাবে করলে আমার সবচেয়ে কম কম্পিউটিং রিসোর্স লাগে,
কারণ আগে কম্পিউটিং রিসোর্স ইউজ টু বি স্কেয়ার্স অ্যান্ড এক্সপেন্সিভ অ্যান্ড লিমিটেড। আগে একটা সিস্টেমের র্যাম হয়তো 4 মেগাবাইট 8 মেগাবাইট চিন্তা করা হয়তো, তারপরে আস্তে আস্তে গিগাবাইটে গেল। এখন তো আমরা 8 12 16 জিবি পর্যন্ত র্যাম ইউজ করি, মেমোরি। স্টোরেজ, আগে স্টোরেজ দেখা যেত, আমি নিজে ইউজ করছি স্টোরেজ ছাড়া, দেন 20 মেগাবাইটের হার্ড ডিস্কে ইউজ করেছি, দেন হচ্ছে 1 জিবি হার্ড ডিস্কে ইউজ করেছি। আমার নিজের প্রথম কম্পিউটার, কেনা কম্পিউটার যেটা, সেখানে ছিল 470 মেগাবাইট হার্ড ডিস্ক, 470 MB। দ্যাট ওয়াজ এ হিউজ হার্ড ডিস্ক ইন বাংলাদেশ দ্যাট টাইম। তখন আমি চিন্তা করতাম এত বড় হার্ড ডিস্ক দিয়ে করবো কি। 470 মেগাবাইট হার্ড ডিস্ক, চিন্তাই করা যায় না। So এখন 470 মেগাবাইট হার্ড ডিস্ক, আই হোপ যারা কম্পিউটিং করেন তাদের আইডিয়া আছে, ইজ নাথিং, রাইট? এখন আমরা 500 জিবি কেও কিছু বলি না, ওটা হচ্ছে ½ জিবি। তার মানে তার 1000 টাইমস কেও এখন আমরা গোনায় ধরি না, এখন আমরা টেরাবাইট হার্ড ডিস্ক নিয়ে কথা বলি। সো থিংস হ্যাভ ইভলভ। সো ইভলিউশনের সাথে সাথে ওই যে স্কেয়ারসিটি অফ রিসোর্সেস, স্কেয়ারসিটি অফ স্টোরেজ ক্যাপাসিটি, স্কেয়ারসিটি অফ মেমোরি, এই নজর থেকেও আমরা বের হয়ে আসছি, যার ফলে এফিসিয়েন্সি, সফটওয়্যার রানিং এফিসিয়েন্সি, অপারেশনাল এফিসিয়েন্সি, I'm not talking about user efficiency, performance efficiency, I'm talking about system efficiency and resource efficiency and main purpose driven focus থেকে বের হয়ে এখন আমরা চলে আসছি ইউজার সেন্ট্রিক ডিজাইনে। যে আমরা এখন মোর ইম্পর্টেন্ট মনে করি যে ইউজারের জন্য কতটা সুবিধা হচ্ছে, কতটা টাইম বাঁচছে, হুম, কতটা ফাস্টার কাজ করছে, কতটা কনফিউশন কম হচ্ছে, এই জাতীয় জিনিসপত্র। এটাকে আমরা বলছি ইউজার সেন্ট্রিক ডিজাইন। আর একটা জিনিস আমরা চিন্তা করতেছি ডিএসএস সিস্টেম এবং যে কোনো সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসিবিলিটি। বিকজ এখন দেখা যায় যে কোনো সিস্টেম যদি আমি শুধু ডেস্কটপের জন্য অথবা ওয়েবের জন্য করি, ইন্টারনেটের জন্য, ওয়েব বলতে ডেস্কটপ ওয়েবের জন্য করি, এটার ইউজার সংখ্যা আসলে 15%, এখন 13% এরকম। সো 87%, 85%, মোর দেন 85% ইউজার্স আর মোবাইল ইউজার্স নাও। তারা যে কোনো সিস্টেম, যে কোনো ওয়েবসাইট আসলে মোবাইলে দেখতে পছন্দ করে, যে কোনো সিস্টেম মোবাইলে ইউজ করতে পছন্দ করে, ইটস মোর কনভেনিয়েন্ট। So as you have, we have taken as an industry, we have taken system-centric approach, sorry, user-centric approach. So mobile is an inevitable version. So ডিএসএস সিস্টেমও যখন আমরা এখন টেকনোলজির সাথে ইভলভ করতেছে, এখন ডিএসএস গুলো মোবাইল ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে। যেমন এখানে একটা ডোমো, একটা ডিএসএস এর এক্সাম্পল দেওয়া হয়েছিল, which is a mobile based DSS। ঠিক আছে, আচ্ছা 3টা বাজে, আমরা একটা ছোট্ট ইয়ে, বিরতি নেই। জাস্ট আমি একটু নামাজটা পড়ে নেবো, নামাজটা পড়া হয়নি আমার। জি স্যার। জাস্ট 10 মিনিটের একটা ব্রেক নেই, 10 মিনিটস পরে ওকে স্যার। তাহলে ইউজার সেন্ট্রিক ডিজাইন আর বিগ ডেটা ইন্টিগ্রেশন, কোনো প্রশ্ন কারো? বোঝা গেছে? স্যার ইন্টারফেস জিনিসটা কি? ইন্টারফেস, আচ্ছা ইনটিউটিভ আছে, ইনটিউটিভ ইন্টারফেস, ওকে। ইন্টারফেস হচ্ছে কি, যে কোনো কিছু যখন দুইটা সিস্টেম বা দুইটা অ্যাক্টর যখন কোনো কিছুতে ইন্টারঅ্যাক্ট করে কোনো একটা পার্টিকুলার স্ক্রিনে, ওটাকে বলে ইন্টারফেস। যেমন আমরা বলি ইউজার ইন্টারফেস, কথা কথা একটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস যখন বলি সফটওয়্যারে, তখন এটা মানে কি? মানে হচ্ছে কি, আমি একজন ইউজার, সফটওয়্যার ইজ এ সিস্টেম, তার সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য যেই অংশটুকু আমি দেখি, আমি তো ভিতরের কোড দেখি না, আমি তো ভিতরের লজিক দেখি না, আমি দেখি একটা ফর্ম, আমি দেখি একটা জায়গা যেখানে অনেকগুলো বাটন আছে, স্ক্রলিং ইয়ে আছে, যেখানে ড্রপ ডাউন দিয়ে আমি কিছু সিলেক্ট করতে পারি। সো এইটাকে বলা হচ্ছে ইন্টারফেস। সো এই ইউজার ইন্টারফেস, এটাকে আমরা বলি হচ্ছে কি, এখন দেখবেন ইউআই, এই টার্মটা খুব প্রচলিত, ইউআই ইউএক্স।
ইউএক্স হচ্ছে কি ইউজার এক্সপেরিয়েন্স, যদিও ইউজার ইএক্সপি ইআরআইএনসি এক্সপেরিয়েন্স, বা এটাকে সংক্ষেপে বলা হয় ইউএক্স। ইউএক্স। আর ইউআই হচ্ছে কি ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস হচ্ছে গিয়ে দ্য লুক অ্যান্ড ফিল, দ্য থিং দ্যাট উই গেট টু ইন্টারাক্ট উইথ অ্যাজ এ ইউজার। আর এক্সপেরিয়েন্স যখন বলি তখন এটা ইউজার ইন্টারফেস প্লাস ওভারঅল সফটওয়্যারের যে এক্সপেরিয়েন্স আমাকে, অর্থাৎ আমার জন্য যেটা আমি একটু আগে কথা বললাম, যে আমার জন্য কতটা সহজ, কতটা টাইম কনজিউমিং, কম কনজিউম করতেছে, কতটা কনফিউশন অ্যাভয়েড করতে হেল্প করতেছে, কোনো কনফিউশন হচ্ছে না, সরি আমি এটা দেখেই বুঝতে পারতেছি যে এই জায়গায় যেতে হবে, এইটার পরে আমি এক্সপেক্ট করতে পারতেছি যে আরো 2টা স্টেপের পরে এটা শেষ হবে। সো আই এম নট গেটিং কনফিউজ, I'm kind of intuitively operating the application, যে আমি এটাকে, আমার এটা শেখার জন্য ট্রেনিং দরকার নাই। আগে যেমন কি হতো, যেমন আপনাদেরকে যদি আমি বলি যে এখন আপনার যদি সে জিমেইল ইউজ করতে বলা হয়, জিমেইল ইমেল ইউজ করার জন্য জিমেইল অ্যাকাউন্ট আছে আপনার, জিমেইল ইউজ করতে বলা হয়, আপনাকে জিমেইল যখন ইউজ করা শুরু করছেন তখন কি কেউ আপনাকে ট্রেনিং দিয়েছেন বা আপনি কোনো কোর্স করছেন, সার্টিফিকেট আছে যে জিমেইল অপারেশনাল ট্রেনিং, জিমেইল অপারেট করতে শিখছি? স্যার না। না, because Gmail was designed in an user intuitive interface. ইউজারের ইনটিউটিভ, সে যদি নিজেই দেখলেই বুঝতে পারে যে এটা কি জিনিস, আচ্ছা এখানে একটা দিলে ব্রাঞ্চ খুলবে, ব্রাঞ্চটা খোলার জন্য একটা অ্যারো 3 কোণা ট্রায়াঙ্গেল দেখতেছে, ওখানে ক্লিক করলে ট্রি খুলবে, বোঝাই যাচ্ছে। আমি ক্লিক করলে এটা এক্সপান্ড করবে, উপরে দেখা যাচ্ছে ব্যাক বাটন আছে, দিলে ব্যাক হবে, এটা কাউকে শেখানোর কোনো প্রয়োজন নেই, রাইট? আবার যখন আপনি মাউসটা ডান দিকে নিচ্ছেন তখন ওখানে স্নুজ ঘড়ির কাঁটা, আপনি একবার এক্সপেরিমেন্ট করলে আপনি পেয়ে যাচ্ছেন জিনিসটাকে, উপরে দিকে গেলে টুল টিপ দিতেছে যেটি জিনিসটা কি। সো ইট ইজ ইউজার ইনটিউটিভ ডিজাইন। সো এই যে একটা ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, এটাকে করা হয়েছে ইনটিউটিভ ইন্টারফেস, সো দ্যাট ইট ডাজন্ট রিকোয়ার এনি ট্রেনিং অর সামথিং। সো ডিসিশন সাপোর্ট সিস্টেমের জন্য ইউজাররা সাধারণত যেই কাজগুলা করবে, যেমন আমি যদি ডেটা মডেলিং তৈরি করব, আমি ডেটা এক্সট্রাকশন ইটিএল যেটা করব, অর্থাৎ আমি ডেটা কি নিব সেটা ডিসিশন নিব, এটার জন্য যদি এখন আমাকে প্রোগ্রামিং জানতে হয়, আই এম আ বিজনেস অ্যানালিস্ট, আমাকে যদি এখন প্রোগ্রামিং জানতে হয় তাহলে তো মুশকিল। সো এই বিআই এর জন্য ইট হ্যাজ টু বি ইউজার সেন্ট্রিক ডিজাইনের পার্ট হিসেবে এটাকে ইউজার ইনটিউটিভ, অর্থাৎ ইনটিউটিভ ইন্টারফেস করা হয়েছে। যেমন এখানে এক্সাম্পল বলছে ট্যাবলো, বাট দেয়ার আর বিআই অ্যাপ্লিকেশন যেটা এত ইনটিউটিভ ইন্টারফেস না, যেখানে এক্সপার্টদের হেল্প লাগে। বাট ট্যাবলো, পাওয়ার বিআই, দিজ আর বিআই টুলস যেগুলো খুব ইনটিউটিভ ইন্টারফেস, যেগুলো ইউজার সেন্ট্রিক ডিজাইনের পার্ট, অ্যান্ড ভেরি সাকসেসফুল, এই কারণে খুব পপুলার হয়ে গেছে। বোঝা গেছে ইনটিউটিভ ডিজাইন ইন্টারফেস কি জিনিস এবং ইনটিউটিভ ইন্টারফেস কি জিনিস? সরি আই মিস দিস, আমি এটা এক্সপ্লেন করা উচিত ছিল আমারই। ইয়েস স্যার। Great. So mobile accessibility, I have explained যে এখন সবাই মোবাইলে ইউজ করতে মোর কনভার্সন। সো এখন বড় বড় অ্যাপ্লিকেশন, আগে যেমন আমরা অনেক আর্লি একটা এজের কথা যদি বলি, যে একসময় আমি কাজ করেছিলাম তখন এই স্মার্টফোন ছিল না। সো আমার একটা সফটওয়্যার কোম্পানি ছিল, ওই সফটওয়্যার কোম্পানিতে আমরা সেলস ম্যানেজমেন্ট, সেলস ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন করতে চাচ্ছিলাম। তো সেলস ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য, মানে সেলস ফোর্স ম্যানেজমেন্ট ওখানে বেসিক্যালি অর্ডার কালেকশন অ্যাপ ছিল ওটা আর কি। ওটা ছিল অর্ডার কালেকশন অ্যাপ, অর্থাৎ আমার বিভিন্ন রিটেল স্টোরে গিয়ে সেলস পার্সন যাতে ইমিডিয়েটলি ওখানে যে কাগজে লেখার বদলে একটা ডিভাইসে যাতে অর্ডার কালেক্ট করে ফেলতে পারে। সো এই প্রোগ্রামিংটা আমরা করেছিলাম ইংল্যান্ডের একটা কোম্পানির জন্য। বাংলাদেশের কোম্পানিগুলো তখন অত ম্যাচিওর ছিল না যে এই সলিউশন ডিমান্ড করবে। সো ইংল্যান্ডের একটা কোম্পানির জন্য, রিটেল ডিস্ট্রিবিউশন হাউসের জন্য আমরা করেছিলাম যে রিটেইলার এই অর্ডার ট্র্যাকিং বা অর্ডার ইয়ে কালেক্টিং ইয়েতে, ওটা করেছিলাম আমরা পাম পাইলট বলে একটা ডিভাইসে। পাম পাইলট বলে একটা পুরানো দিনে অনেক আগে, আপনারা ওয়েবসাইট সার্চ করলে দেখবেন পাম পাইলট বলে একটা ডিভাইস আছে। ওই ডিভাইসে সিম্বায়ান ওএস ছিল, ওএসটার নাম ছিল সিম্বায়ান। এই সিম্বায়ান ওএস এর জন্য আমরা প্রোগ্রামিং করতাম, যে এইভাবে করে কি করে আসলে মোবাইল একটা ডিভাইসের মধ্যে, কিন্তু এটা কিন্তু মোবাইল ফোন না, দ্যাট ইজ নট আ মোবাইল ফোন, দ্যাটস অনলি আ পাম্প টপ বলতাম আমরা, পাম্প টপ কম্পিউটার বলতাম। অর্থাৎ ওর মধ্যে কোনো ফাইল রাখলে, ওর মধ্যে কোনো কিছু রেখে দিলে ওর মধ্যে আমি নোট করতে পারবো, কোনো কিছু করতে পারবো, ওটাকে এক্সট্রাক্ট করতে পারবো, দ্যাটস ইট। ওটা কমিউনিকেশন ডিভাইস ছিল না। সো হেড অফিসে আসার পরে ওখান থেকে কার্ড বের করে বা ওইটাকে প্লাগ ইন করে কম্পিউটারের সাথে ডেটা ডাউনলোড করে নিতে হতো, কিন্তু স্টিল ইট ইজ টু ওয়ার্ক। সো দ্যাটস আ নিড, মোবিলিটি,
কম্পিউটিং এর একটা বড় নিড হচ্ছে মোবিলিটি। সুতরাং যেই যুগে ওরকম ইন্টারনেট ছিল না এক্সেসিভলি, যে যুগে ওরকম মোবাইল ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, সেখানেও আমরা এই ধরনের পাম্প পাইলট দিয়ে করতাম। পরে এটা আসলো ব্ল্যাকবেরিতে, ব্ল্যাকবেরি থেকে পরে আস্তে আস্তে অ্যান্ড্রয়েড এবং iOS এ এই ধরনের জিনিসপত্র আসলো। এখন যেমন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়া যায়, অ্যান্ড্রয়েড ডিভাইস পাওয়া যায় অ্যান্ড্রয়েড বেসড, যেখান থেকে আমরা এই ধরনের মোবিলিটি অ্যাক্সেস, মোবাইল অ্যাক্সেসিবিলিটি দিতে পারি। সো ডিসিশন সাপোর্ট সিস্টেমের জন্য এরকম প্রয়োজন। হ্যাঁ, অনেক সময় একজন আম, আমি যদি এক্সাম্পল দিই, একটা কর্পোরেট সেলস পারসন, এক্সিকিউটিভ, সে একটা মিটিং এ গেছে, একটা ক্লায়েন্ট মিটিং এ। ওখানে গিয়ে তাকে ক্লায়েন্ট ডিমান্ড করতেছে যে এরকম এরকম আমাকে অফার দিতে হবে, নাহলে হবে না, অমুকে এরকম অফার দিয়েছে, আপনাদের এর চেয়ে কমে না দিলে হবে না। ওই মোমেন্টে দ্য পার্সন নিডস টু ডু সাম অ্যানালাইসিস, যে আসলে এই ডিসিশনটা নেওয়ার জন্য আমার কি অফারটা দেওয়া উচিত কি উচিত না, ডিসিশনটা নেওয়াটাও কিন্তু একটা ডিএসএস এর পার্ট। সো তার কিছু ব্যাকগ্রাউন্ড, তার কিছু টোটাল, আমরা বলি অনেক সময় এলটিভি, লাইফ টাইম ভ্যালু, এলটিভি ক্যাক রেশিও, অর্থাৎ লাইফ টাইম ভ্যালু ডিভাইডেড বাই কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। এই যে রেশিওটা, এটা একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের টার্গেট থাকে যে এই টার্গেট আমি অ্যাচিভ করবো। সো ওই টার্গেটটা আছে কিনা এই ক্যালকুলেশন গুলো করাটা খুব প্রয়োজন। সেক্ষেত্রে এলটিভিটা অ্যানালাইসিস করার জন্য তার হয়তো এই ধরনের ডিএসএস সিস্টেম প্রয়োজন। এখন তার তো আর ওখানে গিয়ে ল্যাপটপ দিয়ে কাজ করা সম্ভব না, বা ডিফিকাল্ট হতে পারে। সো ইফ দ্যাট ইজ মোবাইল ফ্রেন্ডলি ডিএসএস, ও ইমিডিয়েটলি সে অ্যানালাইসিস করে ওখানে যদি বলে দিতে পারে যে না, দিস ইজ ডুয়েবল, দিস ইজ নট ডুয়েবল, দ্যাট হেল্পস বিজনেস। সো মোবাইল অ্যাক্সেসিবিলিটি ডিএসএস একটা বড় অ্যাট্রিবিউট এখন প্রয়োজন। টেকনোলজি যেভাবে আমরা কিন্তু আলোচনা করতেছি, যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস ড্রাইভিং চেঞ্জেস, এই জিনিসটা আলোচনা করতেছি। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট। দেন কামস আফটার এআই, এমএল, ক্লাউড, দেন হচ্ছে মোবাইল অ্যাক্সেসিবিলিটি, ইউজার সেন্ট্রিক ডিজাইন, এগুলো সব কটার পরে দেন কামস হচ্ছে বিগ ডেটা, এরপরে আসছে হচ্ছে কোলাবোরেশন ইন ডিসিশন মেকিং। এখনকার এরায় যেটা হচ্ছে আমরা সবসময় বলি, দেখবেন আপনারা অনেক কোলাবোরেশন টুল আমরা ইউজ করি অর্গানাইজেশন গুলাতে। হোয়াটসঅ্যাপ খুব কমনলি ইউজড, আনডাউটেডলি, প্রত্যেক অর্গানাইজেশনে। আজকের থেকে 15 বছর আগে এরকম ছিল না। 15 বছর আগে ডিসিশন মেকিং ইমেইলে হইতো, ইমেইলে কোলাবোরেশন হইতো ইমেইলে, যে আমি অমুক ডিপার্টমেন্টকে ইমেইল করে দিছি, তারা দেখতেছে, দেখে আমাকে ইমেইলে রিপ্লাই করে জানাবে whether it is doable or not, ইন্টার ডিপার্টমেন্ট। এখন কি হয়, আমি পার্টিকুলার পার্সনকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে ফেলি যে ভাই এটা কি পারবেন কিনা, এই ডেলিভারি চাচ্ছে, এটার মধ্যে আমরা এই স্পেসিফিকেশন, এটা কি কালকের মধ্যে আসলে ডেলিভারি সম্ভব কিনা। সে বলে দিল আচ্ছা ঠিক আছে, দেন দেখি কমিটমেন্ট, কালকে তাহলে সন্ধ্যা হবে। আমি হোয়াটসঅ্যাপে ওটা রিপ্লাই পেয়ে আমি কাস্টমারকে জানাই দিলাম। দিস ইজ কল কোলাবোরেশন। কোলাবোরেশন হচ্ছে কি নন ট্রানজাকশনাল ইনফরমেশন এক্সচেঞ্জ, দ্যাট ইজ কল কোলাবোরেশন। নন ট্রানজাকশনাল ইনফরমেশন এক্সচেঞ্জ। নন ট্রানজাকশনাল মানে কি, যেটাতে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে না, যেটাতে কোনো ইনভেন্টরি মুভমেন্ট হচ্ছে না, যেটা কোনো রেজাল্ট বা ইম্প্যাক্ট নিয়ে আসতেছে না। ইম্প্যাক্টটা নিয়ে আসছে ইনডাইরেক্ট, দ্যাট ইজ আমি ইনফরমেশন পাচ্ছি, ডিসিশন মেকিং বেটার হইতেছে, ওই হিসেবে তখন আমরা বলি এটাকে কোলাবোরেশন। ওকে, সো এই কোলাবোরেশনে বর্তমান ওয়ার্ল্ডে হোয়াটসঅ্যাপের যেমন লিমিটেশন আছে, হোয়াটসঅ্যাপে যদি আমি একজন এমপ্লয়ি পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকে, সেই এমপ্লয়ি যদি চলে যায়, সে চলে যায় উইথ অল দ্য কোম্পানি ডেটা যেগুলো তার সাথে এক্সচেঞ্জ হয়েছিল। আমি কি এখানে কন্ট্রোল আমাদের কম অর্গানাইজেশন লেভেল থেকে, যে কারণে দেয়ার আর টুলস লাইক স্ল্যাক। স্ল্যাক এখন খুব পপুলার টুল, স্ল্যাক। সরি, জাস্ট পয়েন্ট। এই যে এখানে যেমন ইয়েতে আমরা দেখেছি ইনক্রিজ ইয়েতে স্ল্যাক, মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট টিমস এর চেয়েও পপুলার হচ্ছে কি স্ল্যাক। মাইক্রোসফট টিমস খুব একটা পপুলার হয়নি, বাট স্ল্যাক ইজ এ হিউজলি পপুলার একটা কোলাবোরেশন টুল। হ্যাঁ, যেখানে এই যে আমিও ইউজ করি আমার অর্গানাইজেশনে। হুম, দেয়ার আর স্ল্যাক মেসেজেস। এই যে আমি যখন দেখছি যে উপরের দুইটা মেসেজ যদি ইফ ইউ সি, স্পষ্ট না অবশ্য, পেয়েছি যে এখানে স্ল্যাক মেসেজ, সরি স্পষ্ট আমার ইয়ে করা, দের আর স্ল্যাক মেসেজেস। এখানে কর্পোরেট অফিস চ্যানেলে আমি দুইটা মেসেজ দেখাচ্ছিলাম যে কর্পোরেট অফিস চ্যানেলে দুইটা মেসেজ আসছে, অর্থাৎ কর্পোরেট অফিসের জন্য দুইটা মেসেজ দিছেন একজন, যে এই জিনিসটা কেন, এই জিনিসটা কি আমরা এটা করতে পারি না। সো স্ল্যাক ইজ এ কর্পোরেট কোলাবোরেশন টুল, ভেরি পপুলার কর্পোরেট কোলাবোরেশন টুল। এখানে হয় কি, ইনক্রিজ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, যেটা আমি বললাম যে রাদার দেন ওয়েটিং ফর সামবডি টু রেসপন্ড টু মাই ইমেল, I can send it to a group,
যে গ্রুপের থেকে কেউ না কেউ বা রেলেভেন্ট সবাই ওটা অ্যাকনলেজ করলো বা ওটাকে অ্যাড্রেস করার জন্য বা ওটাকে ইনপুট বা ফিডব্যাক দিয়ে দিল, দ্যাট হেল্পস বিজনেস ডিসিশন মেকিং বেটার। সো ডিএসএস কে কমপ্লিমেন্ট করে, ডিএসএস কে সাপ্লিমেন্ট করে না। এই কোলাবোরেশনটা ডিএসএস কে সাপ্লিমেন্ট করে না, কি করে? কমপ্লিমেন্ট করে। অর্থাৎ ডিএসএস আমার রিপ্লেস হয়ে যাচ্ছে না কোলাবোরেশন টুল দ্বারা, ডিএসএসটা আরো পাওয়ারফুল হচ্ছে, বিকজ কোলাবোরেশন দিয়ে আই গেট টু নো লট অফ ক্লারিফিকেশন অ্যান্ড ইনফরমেশন ডিটেলস, যেটা আবার ডিএসএস এর সাথে কম্বাইন করলে উই মেক এ বেটার ডিসিশন। আর এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল লেভারেজিং সোশ্যাল সেন্টিমেন্ট ফর স্ট্র্যাটেজিক ইনসাইটস। সেম জিনিস এই জায়গায় আমরা কি করি, এইটাও সোশ্যাল মিডিয়া তখন একটা কোলাবোরেশন টুল হিসেবে কাজ করে, সে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট কি জানি তো, তাই না? এটা একটা কেমিস্ট্রি টার্ম। সেটা হচ্ছে গিয়ে যে অ্যাক্টর হয়তো দুইজন, দুইটা একদম রিয়াক্টর দুইটা। রিয়াক্টর মানে হচ্ছে কি যারা একটা কেমিক্যাল ইকুয়েশনে, সে আমি পার্টিকুলার একটা অ্যাসিড পার্টিকুলার একটা মেটালের সাথে একসাথে করলে দের বিক্রিয়া হবে, একটা রিয়াকশন হবে, সেখানে হিট উৎপাদন হবে, হয়তো ধোঁয়া তৈরি হবে, হিট উৎপাদন হবে, এরকম কিছু হবে। বাট এইটা কোনো কোনো কেমিক্যাল আছে এরকম যে দুইটাকে এক জায়গায় করলে রিয়াকশন হয় না, আনটিল অ্যান্ড আনলেস ইউ পুট অ্যানাদার এলিমেন্ট যেটা কিনা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, বাট সে এনেবল করবে এই বিক্রিয়াটা ঘটে। এটাকে বলে ক্যাটালিস্ট, যে আসলে এই বিক্রিয়াটাকে ঘটায় ফেলে কিন্তু নিজে বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, এটাকে বলি আমরা ক্যাটালিস্ট। সো এই ক্যাটালিস্টটা বিজনেস টার্মে খুব বেশি ইউজ হয়, যে অনেক জায়গায় অনেক এনজিও আছে ক্যাটালিস্টের ভূমিকা পালন করে। কিরকম? সে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি আইডিএ বলে একটা আমেরিকান এনজিও আছে বাংলাদেশে। ওরা কি করে, বাংলাদেশে যাতে সেচ, কৃষক বন্ধু পাম্প, তারপরে আরএফএল পাম্প, সেচের যে পাম্প, এরকম মডার্ন পাম্প ইকুইপমেন্ট যাতে জমিতে কৃষকরা যাতে প্রপারলি ইউজ করে, ডিলাররা যাতে রাখে, সেটার তারা ইনফ্লুয়েন্স করে। তারা নিজেরা ব্যবসা করে না, তারা নিজেরা ডেলিভারিও করে না, তারা নিজেরা কেনেও না। সো দে আর নট আইদার বায়ার অর সেলার, দে আর প্লেইং আ রোল অফ ক্যাটালিস্ট। তারা অ্যাওয়ারনেস ডেভেলপ করে, তারা ডিলারের কাছে ফিচার এনেবল করে যে ডিলার ভাই তুমি দেখো তোমার এই অঞ্চলে এই পরিমাণ ডিমান্ড আছে, সুতরাং তুমি এই পরিমাণ কোয়ান্টিটি নিয়ে আসলে কৃষকরা উপকৃত হবে, কারণ কৃষকরা রেডি আছে। তারা অ্যাওয়্যার যে ভালো ইকুইপমেন্ট দিয়ে সেচ করলে, ইয়ে পানি দিলে জমিতে ভালো ফসল হবে। সো এই যে তারা একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে। সো উই সি ক্যাটালিস্ট ইন বিজনেস ইয়েতে এনভায়রনমেন্টও অ্যাজ ওয়েল। সো কি হয়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সে আমাদের এই ধরনের কোলাবোরেশন টুল সোশ্যাল মিডিয়া অ্যাজ এ ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। সেটাতে এই যে সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্টটা তৈরি করার জন্য, আমি যদি যেটা ভেরি আনফর্চুনেটলি আমি নেগেটিভ এক্সাম্পল দিয়ে বলছি, সে দ্য রেজিম, আমাদের আগের পলিটিক্যাল রেজিম যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়াতে সেন্টিমেন্ট ম্যানিপুলেশন করেছে। আমেরিকাতে ট্রাম্প ইলেকশনের আগে সেন্টিমেন্ট ম্যানিপুলেশন করেছে, মানুষের সেন্টিমেন্ট ম্যানিপুলেশন। সেটা কি? সেটা বিভিন্ন ধরনের, যেখানে কোনো কমেন্ট হচ্ছে, কোনো কনভারসেশন হচ্ছে, সেই জায়গায় একটা বট, এক বা একাধিক বট, হ্যাঁ রোবটের মতো, তারা কি করে কমেন্টের রিপ্লাই দেয়, এমন কিছু রিপ্লাই যেটা মানুষকে ভাবায় একটা পার্টিকুলার লাইনে, বায়াস করে, আইদার কনফিডেন্স দেয় আর কনফিডেন্স সে কি করে দেয়। তো এই ধরনের কোনো একটা ট্রিগার তৈরি করে, ট্রিগার দেয়, ট্রিগার করে। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে কি সেন্টিমেন্ট ইনফ্লুয়েন্স। সো এই জিনিসটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সে লেভারেজিং সোশ্যাল সেন্টিমেন্ট ফর স্ট্র্যাটেজিক ইনসাইটস, সেখানে আমি ইনফরমেশন পাওয়ার জন্য হতে পারে, ইনফরমেশন দেওয়ার জন্য হতে পারে, একটা স্ট্র্যাটেজিক পাথ ড্রাইভ করার জন্য হতে পারে। সোশ্যাল মিডিয়াকে অ্যাজ এ কোলাবোরেশন টুল ইউজ করতেছি, ধরে নিলাম বিজনেসের জন্য ইউজ করতেছি, পলিটিক্যালের জন্য না, বিজনেসের জন্য একটা পার্টিকুলার জনমত তৈরি করার জন্য, একটা প্রোডাক্টের ব্যাপারে আই মে লেভারেজ সোশ্যাল মিডিয়া ফর এ পার্টিকুলার এরিয়া, ফর এ পার্টিকুলার জিওগ্রাফি, ফর এ পার্টিকুলার টাইপ অফ অডিয়েন্স। এটা একটা এক্সাম্পল অফ কোলাবোরেশন ইন ডিসিশন মেকিং। এবার চ্যালেঞ্জ কি কি থাকতে পারে? ডেটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ডেফিনেটলি আমরা যত টেকনোলজি ইনভলভ করব, তত আমরা থার্ড পার্টিকেও ইনভলভ করব। সো যত বেশি থার্ড পার্টি ইনভলভ হবে, তত বেশি সিকিউরিটির জন্য কিছু রিস্ক পোজ করবে, ডিপেন্ডিং অন দ্য থার্ড পার্টি কতটা ডিপেন্ডেবল। বাট এন্ড অফ দ্য ডে যত ডিপেন্ডেবল থার্ড পার্টি হোক না কেন, গুগলের মতো স্ট্রং থার্ড পার্টি, ফেসবুকের মতো, মেটার মতো স্ট্রং থার্ড পার্টি স্টিল আমাদেরকে ভাবায় যে এরা
কবে জানি কিভাবে আমাদের ডেটাকে ইউজ করে, উই ডোন্ট নো, রাইট? So data privacy and security is always a concern with all these emerging technologies. Quality of data, generally it is less of a concern, but still যদি বিগ ডেটার কথা চিন্তা করি, আমরা যদি যেখানে আনকন্ট্রোলড সোর্সের কথা চিন্তা করি, কোলাবোরেটিভ ডিপেন্ডেন্সির কথা চিন্তা করি, তাহলে একদম অ্যাকিউরেট ডেটা কতটুকু আসলে ইউজ করা হচ্ছে ফর ডিসিশন মেকিং, দ্যাট ক্যান বিকাম আ কনসার্ন ফর সার্টেন সেক্টরস। স্কিল গ্যাপস, এই ডিএসএস বা অ্যাডভান্স ডিসিশন সাপোর্ট সিস্টেম ইউজ করার জন্য সবাই ইকুয়ালি স্কিলড না, বিকজ দিস রিকোয়ার্স অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, হাই লেভেল অফ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। যে আমি আমি র্যাশনালাইজড অ্যাপ্রোচ নিব, র্যাশনাল অ্যাপ্রোচ নিব। সো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, হায়ার লেভেল অফ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি লাগে, সেটা সবার অ্যাভেলেবল না। প্লাস তারপরে কিছু টেকনিক্যাল স্কিল কিছু হলেও লাগে, ইউজার ইনটিউটিভ ডিজাইন হলেও কিছু লেভেল অফ টেকনিক্যাল নোহাউ, টেকনিক্যাল ওরিয়েন্টেশন লাগে, যে আমি ডেটা যখন এক্সট্রাক্ট করছি তখন আমি আসলে ডেটাটাকে কি হিসাবে এটা রাখার কথা সেই আন্ডারস্ট্যান্ডিং লাগে, দ্যাট লেভেল অফ ওরিয়েন্টেশন। সো এগুলো হচ্ছে কি স্কিল গ্যাপ। সো এগুলো হচ্ছে কি সাম চ্যালেঞ্জেস দ্যাট উই ক্যান মেনশন। এখন পর্যন্ত কোনো প্রশ্ন? গুড, বোঝা যাচ্ছে তো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। ওকে, নাও লেটস গো টু রোল অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমরা এই আলোচনাগুলো আসলে করে আসছি ভালো পরিমাণে, বাট এই যে বলছিলাম যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিএসএ পার্থক্য দেখবো, সেই জায়গায় আমরা এখন ঢুকতেছি। বাট আই থিঙ্ক উই হ্যাভ pretty much covered these concepts more or less. So definitely management information system decision support করে, but more routine and regular program decision making. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ায়, ডেফিনেটলি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকলে আমাকে রেডিনেস অফ মেকিং ডিসিশন খুব এফিসিয়েন্টলি কুইকলি আমরা ডিসিশন মেক করতে পারি। কারণ এমআইএস, যখন ডেটার্স এমআইএস আমাকে রেগুলার দেওয়া হচ্ছে, যে প্রতিদিন আমি সকালবেলা দেখতেছি যে এজ এ সিইও আর এজ এক্সিকিউটিভ আমি দেখতেছি যে আমার অর্গানাইজেশনে টিম ওয়াইজ আউটস্ট্যান্ডিং কতটুকু কার, কোথাও লং আউটস্ট্যান্ডিং রয়ে যাচ্ছে কিনা। সো আই ক্যান ইমিডিয়েটলি আস্ক ফর অ্যাড্রেসিং দ্যাট, that brings in efficiency in the organization. So operational efficiency. So inventory শেষ হয়ে যাচ্ছে, সরি, আই এম রিয়েলি সরি, রোজা রেখে মনে হয় একটু বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে, তারপরে ইয়ার্নিং আসছে। এনিওয়েজ, যেটা বলছিলাম যে অপারেশনাল এফিসিয়েন্সি এক্সাম্পল হচ্ছে অটোমেটেড ইনভেন্টরি। সো আমরা স্টকের কথা বলছি, যখনই এমপিকিউতে চলে আসতেছে মিনিমাম বেস কোয়ান্টিটিতে, অটোমেটিক্যালি আমাকে যদি সিস্টেম লিস্ট একটা প্রিপেয়ার করে দেয়, দ্যাটস অটোমেটেড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তার মধ্যে আসলে অটোমেটিক আমাকে ইনভেন্টরি গাইড করছে, হোয়াট টু ডু, হোয়াট টু পারচেজ, হোয়াট নট টু পারচেজ। সো এই জিনিসটা হচ্ছে অপারেশনাল এফিসিয়েন্সি টার্গেট করে। দেন হচ্ছে কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইউ রিমেম্বার লং টার্ম প্ল্যানিং। সো লং টার্ম প্ল্যানিং টু উইন ওভার কম্পিটিশন। সো মার্কেট শেয়ার এক্সপান্ড করার জন্য, মার্কেট শেয়ার সিকিউর করার জন্য আমরা যে লং টার্ম প্ল্যানিং করবো, দ্যাট স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ হেল্প করে কি করে, ট্রেন্ড ফোরকাস্ট করতে দিয়ে। যে ডিএসএস আমাকে কি করতেছে বা এমআইএস আমাকে করছে, ট্রেন্ড গুলাকে, এমআইএস যখন আমি রেগুলার রুটিন ডাটা পাচ্ছি, আই অলসো ফাইন্ড আ ট্রেন্ড যে লাস্ট 15 বছর ধরে এই পার্টিকুলার প্রোডাক্টের অ্যাডপশন আস্তে আস্তে কমে যাচ্ছে, দ্যাট ট্রেন্ডস টেল মি সামথিং। এবং এটাকে আমাকে স্ট্র্যাটেজিক ইনসাইট দেয়, সামনে গিয়ে এই প্রোডাক্টের উপরে বেশি ভরসা করা যাবে না, বিকজ ইট ইজ কনসিস্টেন্টলি ইজ ডিগ্রোথ হচ্ছে এই প্রোডাক্টের। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। সো কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, যে কোনো এমআইএস যখন থাকে, এমআইএস যখন শেয়ার্ড হয়, তখন ডেফিনেটলি ইট কমিউনিকেটস ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য অর্গানাইজেশন, অ্যাবাউট সার্টেন থিংস দ্যাট উই নিড টু মেক ডিসিশন অ্যাবাউট। অ্যান্ড অলসো দিস kind of helps collaboration, because collaboration is যেহেতু নন ট্রানজাকশনাল ডেটা এক্সচেঞ্জ হয়, সেই জায়গায় যদি এমআইএস যদি কন্টিনিউয়াসলি ডেটা ফিড করতে পারে ইন্টু স্ল্যাক, ইন্টু ফিউ আদার কোলাবোরেশন প্ল্যাটফর্ম, তখন অটোমেটিক্যালি এভরিবডি নোজ হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য বিজনেস। যেমন এই মোমেন্টে আমি যেমন আপনাদেরকে যদি বলি
যে আমার একজন কলিগ আমাকে প্রতিদিন প্রতিদিন একটা পার্টিকুলার হোয়াটসঅ্যাপ মেসেজ করে, যেটা এই মোমেন্টেও করছে। হ্যাঁ, এই মুহূর্তে বলতে আমি দেখছি 12টা 55-তে উনি লাস্ট মেসেজ করছেন। সো এই জায়গাটাতে আমি যদি জাস্ট খুব ব্রিফলি যদি দেখি, দিস ইজ এন এক্সাম্পল অফ এমআইএস আর কি। আমি যদি দেখাই হোয়াটসঅ্যাপ উইন্ডো, সে আমার হোয়াটসঅ্যাপ উইন্ডোটা দেখছেন তাই না? হোয়াটসঅ্যাপ উইন্ডো দেখেন, দিস ইজ হোয়াটসঅ্যাপে একজন কলিগ আমাকে জাস্ট এটা পাঠালো যে আমার বিটুবি টার্গেট, বিটুসি টার্গেট এবং কতটুকু মান্থ টু ডেট অ্যাচিভমেন্টে কত, মানে কালকে পর্যন্ত বিজনেস রেজাল্ট, কোন টিম লিডারের আসলে বিজনেস রেজাল্ট কতটুকু, অ্যাচিভমেন্ট কতটুকু। হ্যাঁ, তো এই জিনিসটা আমাকে যখন ডেইলি পাঠায় দিচ্ছে, আমাকে এই ধরনের এমআইএস গুলা আপনারা দেখতে পাচ্ছেন যে এমআইএস গুলা ডে ওয়াইজ আমার এমসিডি সেলস কত, কোর সেলস কত, শাকিল দেওয়ানের টিমের সেলস কত, টোটাল এই পর্যন্ত কত, লাস্ট মান্থ টিল ডেট, তার সাথে কম্প্যারিজন করলে আমি কি গ্রো করতেছি আর ডিগ্রো করতেছি। এই সেলসটা যখন আমাকে রেগুলার রিপোর্ট দিচ্ছে, তখন ইট এনেবলস মি, আই এম অন টপ অফ ইট। আমি জানি এর মধ্যে কোনোটাতে আমার কি কোনো কনসার্ন আছে কিনা। হঠাৎ করে যদি এমন কোনো কনসার্ন আমি যদি শেয়ার ডাটা থেকে দেখতে পাই যে আরে এইটা তো শাকিরের টিম তো এত খারাপ করতেছে কেন, এটা তো অ্যালার্মিং, এভাবে করলে তো মান্থলি টার্গেট ওরা ফুলফিল করতে পারবে না, দেন আই ক্যান ইন্টারভেন, আই ক্যান ডিসাইড টু ইন্টারভেন। সো এইটা এনাবলস কোলাবোরেশন, এই যে ইন্টারভেন করব, দ্যাট ইজ কোলাবোরেশন। সো এই কোলাবোরেশনটা আমাদের এমআইএস সিস্টেম এনেবল করে। এই যে এখন আমাকে যে ডেটাগুলো দিল 12টা 55-তে বা সকালে, এই ডেটাগুলো হচ্ছে পিওর এমআইএস ডেটা, যেগুলোর ফরম্যাট একদম নির্দিষ্ট। আমি জানি এক্স্যাক্টলি কতটুকু প্যারামিটারের ডেটা এখানে আসতেছে, কি ধরনের জিনিস, হোয়াট টু এক্সপেক্ট। সো আমি প্রতিদিন যখন পাই এই ডেটাটা সকালবেলা, তখন আই গেট টু ডিসাইড, আই গেট টু আন্ডারস্ট্যান্ড গতকালকে পারফরমেন্স কি ছিল, কোনো অ্যালার্মিং সিচুয়েশন আছে কিনা, আমাকে কোনো কিছু অ্যাড্রেস করতে বলতে হবে কিনা। হুম। সো দিস ইজ কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। দেন আমরা যদি বলি, আচ্ছা কোনো প্রশ্ন এখন পর্যন্ত, কোনো বুঝতে অসুবিধা? না স্যার। না স্যার। ওকে, থ্যাংক ইউ। সো রিপোর্টিং অল্টারনেটিভস ইন এমআইএস। সো এমআইএস আমরা প্রিডমিনেন্টলি দেখতেছি যে নিডটা ফুলফিল করে, সেটা হচ্ছে রিপোর্টিং নিড। যেহেতু উই আর সেইং দিস আর রুটিন ডিসিশন মেকিং টুল, সো এটা রুটিনলি ইনফরমেশন প্রোভাইড করে। আমি যেমন একটু আগে দেখালাম, ডেইলি আমাকে ইনফরমেশন প্রোভাইড করতেছে। সো ডেইলি আমাকে যখন ইনফরমেশন প্রোভাইড করছে, দিস ইজ সর্ট অফ আ রিপোর্টিং অলসো, রাইট? সো জি স্যার। এই নিডটা এই নিডটা তো অন্যান্য রিপোর্টিং টুলও আমাকে আসলে ফুলফিল করতে পারে, নট নেসেসারিলি তাকে ডিএসএস বা এমআইএস দিতে হবে। অনেকেই অনেক টুলই আমাকে এই সেম পারপাসটা সার্ভ করতে পারে, হেল্প করতে পারে টু সার্ভ। সো সেই ক্ষেত্রে ওই রিপোর্টিং টুলগুলি would be some alternatives. So predefined reports generated at regular intervals, daily, monthly, that can be an alternative of MIS system. আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, পারফরমেন্স রিপোর্টস, এই জিনিসগুলো ইন এনি কেস আমরা তৈরি করি। সো ওগুলো যখন একটা পিরিয়ড এন্ডে আমরা দেখি, তখন দিজ আর কাইন্ড অফ রিপ্লেসমেন্ট অর কাইন্ড অফ alternatives alternatives of MIS system, স্ট্রাকচার রিপোর্টিং। দেন হচ্ছে অ্যাডহক রিপোর্টিং। কিছু রিপোর্টিং আছে এমন যেখানে কিনা এমআইএস আমরা ইউজ করি ওই রিপোর্টের রেজাল্ট পাওয়ার জন্য, বাট ইউজিং এমআইএস মে সিম আ লিটিল ওভারডু। ওই ডিসিশনটা হয়তো এমন ডিসিশন না যে ওইটাকে আমাকে অনেক অ্যানালাইসিস করে নিতে হবে, কিন্তু ওই ডিসিশনটা নেওয়ার জন্য আমার জাস্ট একটা ছোট্ট অ্যানালাইসিস করব, যেটা কেউ এমআইএস ছাড়াই, সিস্টেম ছাড়াই ম্যানুয়ালি করে একটা অ্যাডহক রিপোর্ট সাবমিট করতে পারে। সো দ্যাট অলসো সার্ভস দ্য পারপাস। সো এটাও একটা অল্টারনেটিভ হতে পারে এমআইএস এর। যেমন সেলস অ্যানালাইসিস রিপোর্ট, একটা স্পেসিফিক প্রোডাক্ট বা রিজিয়নের জন্য তৈরি করা হলো। এটা যদি সে গতকালকে সিস্টেম তৈরি করে, মেবি আমি সিস্টেম দেখে ম্যানুয়ালি ওই রিপোর্টটা তৈরি করে নিয়ে সাপ্লাই করতে পারি টু মাই বস অর টু সিনিয়র এক্সিকিউটিভ, যার আসলে ডিসিশন মেকিং এর জন্য প্রয়োজন। সেটার জন্য আমার আলাদা করে এমআইএস সিস্টেম থাকা লাগবে তা। সো অ্যাডহক রিপোর্টিং কুড বি অ্যান অল্টারনেটিভ।
ড্যাশবোর্ডস এন্ড ডেটা ভিজুয়ালাইজেশন, যেটা আমরা আলোচনা করেছি যে পেন্টাহো বিআই টুল যেগুলো আছে, পার্সোনাল বিআই বা অন্যান্য যে বিআই টুলগুলো আছে, এরকম প্রচুর বিআই আছে যেগুলো ডেটা ভিজুয়ালাইজেশন হেল্প করে। এখন বিআই টুলগুলো আর ডিএসএস, বাট দেয়ার আর সাম গ্রাফিং টুলস অ্যাজ ওয়েল, যারা এমআইএস লাগবে না, আমি জাস্ট ম্যানুয়ালি ডেটাটা নিয়ে এটা ভিজুয়ালাইজেশন করে নিলাম। সেখানে ট্যাবলো, পাওয়ার বিআই ড্যাশবোর্ডস এর কথা বলা আছে। ড্যাশবোর্ড গুলো থাকলে এই ডিএসএস সিস্টেমটা আসলে এমআইএস এর কাজটা করে দিচ্ছে। সো যখন ড্যাশবোর্ডস এবং ডেটা ভিজুয়ালাইজেশন থাকে, তখন সেটা সাথেও দেখা যায় আমার অন্য এমআইএস লাগে না, অর্গানাইজেশন যে এক্সিস্টিং সিস্টেম আছে সেই সিস্টেমটি এটি কভার চলে আসে। দেন ফাইনাল হচ্ছে ড্রিল ডাউন রিপোর্টিং। অনেক রিপোর্টিং টুল আছে, যেমন আমি অনেক আগে ইন লেট 90s আমি একটা ইআরপি তৈরি করেছিলাম, ইআরপি সিস্টেম। তখন খুব আর্লি এই যুগের তুলনায়, ডিমান্ডের তুলনায়, বাট স্টিল আই বিল্ড ইআরপি যেটা সাকসেসফুলি 14টা কোম্পানিতে চলতো, 29টা কোম্পানিতে সেল হয়েছিল। 14টা 29টা কোম্পানি সেল হতে, একটা কোম্পানিতে 14টা পর্যন্ত ব্রাঞ্চেস চলতো আর কি, একসাথে মাল্টি ব্রাঞ্চ সলিউশন ছিল। So, এই সিস্টেমটাতে আসলে এমআইএস আলাদা করে, এই সিস্টেমটা থাকা অবস্থায় আমি তখন এমআইএস সিস্টেমের কনসেপ্টটা খুব নতুন, তাই আমি এটাকে ডিজাইন করেছিলাম এমন ভাবে যে ওইটা সার্টেন রেশিও অ্যানালাইসিস ইআরপির পার্ট হিসেবেই অফার করে, সার্টেন অ্যালার্ট সিস্টেম, ড্যাশবোর্ডস এন্ড রিপোর্টস ইআরপি পার্ট হিসেবে অফার করে। শুধু তাই না, ওর ভিতরে যখন কোনো একটা পার্টিকুলার লাইন আইটেমে, কোনো একটা পার্টিকুলার সে ব্যালেন্স শিটের একটা লাইনে ইউ ওয়ান্ট টু নো ডিটেলস, ইউ ডাবল ক্লিক অ্যাট ইট, এক্সপান্ডস, এক্সপান্ড করে ওর ভিতরে কিছু অ্যাসেট, সেটাকে ডাবল ক্লিক করেন, ইট এক্সপান্ডস। সেই যে ড্রিল ডাউন করে একটা রেজাল্ট দেখার যে ক্ষমতা, এইটা বিল্ড করা থাকলে অনেক সময় এমআইএস এর নিডটা কম থাকে। So this can be considered a drill down reporting can be considered another form of alternatives for MIS system. Okay. কোনো question? Now let's move to this one. Okay. নো স্যার। MIS এবং ডিএস, থ্যাংক ইউ। এমআইএস এবং ডিএসএস এর মধ্যে বেসিক পার্থক্যগুলোকে আমরা যদি সামারাইজ করি, তাহলে হচ্ছে প্রথমত হচ্ছে কি পারপাসের পার্থক্য। প্রথম প্রাইমারি পারপাস আমরা আলোচনা করেছি, রুটিন ইনফরমেশন ম্যানেজমেন্ট অপারেশনাল রিপোর্টিং, supports decision making with analytical tools, ad hoc decision making, non-routine, non-programmed. Then comes type of decisions, structured, repetitive decisions, semi-structured, unstructured, and complex decisions. তখন আমরা আসলে স্টার্টআপ ইউজ করি যখন সেমি স্ট্রাকচার ডিসিশন বা আনস্ট্রাকচার ডিসিশন হয়, অর্থাৎ এটা আগে থেকে কোনো স্ট্রাকচার নাই। এমআইএস এর ফোকাস মোস্টলি থাকে হচ্ছে কি এফিসিয়েন্সি, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, আর ডিসিশন মেকিং ইফেক্টিভনেস, অর্থাৎ বিজনেস রেজাল্ট ইমপ্রুভ করাটা হচ্ছে কি ডিএসএস এর প্রাইমারি একটা গোল থাকে। ফোকাস থাকে এমন ভাবে ডিসিশন নিব যেটা বিজনেসের ওভারঅল এফেক্টিভনেস, হ্যাঁ, ডিসিশন মেকিং ইফেক্টিভনেস বাড়ায় দেয়। অর্থাৎ আমার বিজনেসে হয়তো যেটা আমরা আলোচনা করছিলাম যে ডিএসএস এর এক্সাম্পল দিতে গিয়ে বলছিলাম হচ্ছে যে আমরা আগে একসময় আলোচনা করছি মার্কেট সেগমেন্ট এক্সপানশন। সো মার্কেট সেগমেন্ট এক্সপানশনের যে ডিসিশনটা নিব, একটা ডিএসএস সিস্টেম থাকলে এই ডিসিশনের ইফেক্টিভনেস বিকামস হায়ার। ডেটা প্রসেসিং, সাধারণত লার্জ ভলিউম অফ ডেটা ফ্রম ডেইলি ট্রানজাকশন এমআইএস সাধারণত নেয়। লার্জ ভলিউম অফ ডেটা দিয়ে করে, বাট শুধু ডেইলি ট্রানজাকশন ডেটা। দেন হচ্ছে গিয়ে সরি, ডেটা প্রসেসিং এর কথা বলছিলাম। আর ডিএসএস যেটা প্রোভাইডস ইন্টারঅ্যাক্টিভ টুলস ফর ডেটা অ্যানালাইসিস। আমরা বলছিলাম যে ইটিএল টুল, আমি কি ডেটা এক্সট্রাক্ট করবো সেটা আমি এখানে ডিসাইড করি, কি মডেল ডিজাইন করবো সেটা আমি ইআরপিতে ডিসাইড করে নিই। সুতরাং আমার যতটুকু যে কোয়ালিটির ডেটা যতটুকু পরিমাণে প্রয়োজন, সেই কোয়ালিটির ডেটা ততটুকু পরিমাণে আমরা নেই হচ্ছে কি ডিএসএস এর জন্য। আর এমআইএস এর জন্য সাধারণত এটা লার্জ ডেটা সোর্সকে কানেক্ট করে রেগুলার রিপোর্টিং করে। আউটপুট প্রিডিফাইন্ড ডিভাইসের জন্য, আর ডিএস এর জন্য অ্যাড হক রিপোর্টস, সিমুলেশনস, হোয়াট ইফ অ্যানালাইসিস, উই ডোন্ট নো হোয়াট ইজ নিডেড। সেলার ইউজার টাইপ হচ্ছে গিয়ে প্রাইমারিলি ইউজড বাই মিডল ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, আর জেনারেলি ডিএসএস হচ্ছে সিনিয়র বা টপ ম্যানেজমেন্ট ইউজ করে।
জেনারেলি মিড সিনিয়র ম্যানেজমেন্ট ইউজ করে। এটা আসলে একদম সিনিয়র ম্যানেজমেন্ট যেটা ইউজ করে সেটাকে আমরা বলি হচ্ছে কি ইআইএস, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম, বা ইএসএস, এন্টারপ্রাইজ সাপোর্ট সিস্টেম। সেখানে আরো সামারি লেভেলে টপ এক্সিকিউটিভরা, সিএক্সওরা ডিসিশন মেক করে। এক্সাম্পল হচ্ছে গিয়ে ইআরপি সিস্টেমস ফর ইনভেন্টরি অ্যান্ড সেলস ট্র্যাকিং। ইআরপি সিস্টেমের ভিতরে একটা এমআইএস থাকতে পারে, সেই ইয়েটা সেলস ট্র্যাকিং বা এখানে ডিউজ ট্র্যাকিং এই ধরনের ট্র্যাকিং করছে। আর ডিএসএস এর হচ্ছে গিয়ে সাধারণত ব্যাকএন্ড নিয়ে কম চিন্তা ভাবনা, কারণ ব্যাকএন্ড হচ্ছে গিয়ে রেগুলারলি পপুলেট হবে, এবং গিভেন দ্য মডেল উই হ্যাভ ডিজাইন, গিভেন দ্য ডেটা ইস এক্সট্রাকশন উই হ্যাভ ডিজাইন, ওটাদের পপুলেট হবে। বাট মোর চ্যালেঞ্জিং অর কনসার্ন থাকে যে জায়গাটাতে, সেটা হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজেশন, ডিসিশন মেকিং আউটপুট। এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে আমার এক্সাম্পল গুলো হচ্ছে গিয়ে টুলস লাইক এক্সেল, ট্যাবলু, এআই এনেবল ফোরকাস্টিং, এই জাতীয় জিনিসপত্র হচ্ছে কি আমরা বলতে পারি যে ডিএসএস এর এক্সাম। ক্লিয়ার? একটু আগে যেটা আমি বললাম এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, ইআইএস, যেটাকে ইএসএস ও বলে, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এইটার পারপাস, এইটা কি জিনিস, এটা হচ্ছে কি ডিএসএস এর মতো একই জিনিস, বাট এটার পারপাস হচ্ছে কি আরো সামারি লেভেলে। জেনারেলি এক্সিকিউটিভ নিড টু নো কাইন্ড অফ হোয়াট ইফ সিনারিওস। হোয়াট ইফ যদি আমরা এই প্রোডাক্ট এবিসিডির মধ্যে প্রোডাক্ট ডিটের প্রোডাকশন কমায় দিয়ে প্রোডাক্ট এর প্রোডাকশন বাড়ায় দিই এই সিজনে, তাহলে আমার আসলে বটম লাইনে ইম্প্যাক্ট কি হবে, টপ লাইনে ইম্প্যাক্ট কি হবে, কস্টে, ওভারঅল কস্ট সিচুয়েশনে কি ইম্প্যাক্ট হবে। হয়ে গেল। সো এইটা, এই যে হোয়াট ইফ, এইটা অনেক সময় সিনিয়র এক্সিকিউটিভরা, টপ লেভেল এক্সিকিউটিভরা জানতে চায়। তখন তাদের একটা সিস্টেম লাগে যেখানে অত ডিটেইল অ্যানালাইসিস তারা করে না, তারা হাই লেভেলে, অনেক টপ লেভেলে কিছু অ্যানালাইসিস করে মোটা দাগে, সেটাকে আমরা বলি ডিএসএস। এটা পারপাস হচ্ছে কি তাহলে টপ লেভেল ডিসিশন মেকিং, যেটা ইজ রেলেভেন্ট টু অর্গানাইজেশনাল গোলস। আর এই ডিসিশন মেকিং সাপোর্ট যেটা, এইটার জন্য আসলে কি কি লাগে, এটা কি কি দিয়ে করে, সাধারণত কেপিআইস আমরা দেখবো, কেপিআই, সিএসএফ, সিএসএফ কি ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস, কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর। সো বিভিন্ন ফাংশনের, ডিপার্টমেন্টের, বিভিন্ন অপারেশনের সে কেপিআই গুলাকে মেজার করে বা দেখে ইআইএস। দেন ইআইএস এর সাধারণত ড্রিল ডাউন ক্যাপাসিটি থাকে, যেটা হচ্ছে কি যে ডাবল ক্লিক করলে আরো ডিটেলে যাচ্ছে, ডাবল ক্লিক করলে আরো ডিটেলে যাচ্ছে, ট্রানজাকশন লেভেলে নিয়ে যাচ্ছে। সো এই ডিএসএস যে সাধারণত ইআইএস ডিজাইন করা হয় উইথ ড্রিল ডাউন ক্যাপাসিটি। এক্সাম্পল, এ সিইও রিভিউইং সেলস ট্রেন্ড from financial summaries for making quick strategic business adjustment। এই যে আমরা যে সেলস দেখি, আমার যে ডেইলি যে এমআইএস একটা দিচ্ছে আমাকে সেলস ট্রেন্ড, এই জিনিসটাই আমি যদি একটা ইআইএস এর থ্রু দিয়ে পেতাম, সিস্টেমের থ্রু দিয়ে, মেবি আই উড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ড্রিল ডাউন, যেটা আমি হোয়াটসঅ্যাপের মেসেজটাতে পাচ্ছি না। এখানে অনেক কম গ্রোথ করছে লাস্ট মাসের তুলনায়, কেন করলো দেখি তো কোন প্রোডাক্টে ফেল করছে। সো আমি ড্রিল ডাউন করে ডাবল ক্লিক করলাম, তখন প্রোডাক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিস আসলো, তখন আমি পেলাম যে প্রোডাক্ট সি। তখন চিন্তা করলাম যে প্রোডাক্ট সি তো খারাপ করার কথা না এই সিজনে, এই সিজনে প্রোডাক্ট ই খারাপ করার কথা, তো নিশ্চয়ই অন্য কিছু হচ্ছে। তখন আমি প্রোডাক্ট সি চেক করার জন্য সিঁড়ি দিয়ে উঠলাম। সরি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। সরি, আচ্ছা সরি, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, যখন আমার এই যে আমি সেলস যে ডেটাটা পাচ্ছি, এই সেলস এর ডেটাটা আসলে ড্রিল ডাউন করতে হচ্ছে আমাকে, তখন আমি যদি এটাকে ড্রিল ডাউন করে একদম যদি আমি ওই জায়গায় যেতে পারি যে প্রোডাক্ট এ বি সি ডির মধ্যে আমার ডি যদি আমি ডিপ্রায়োরিটাইজ করি, একে যদি প্রায়োরিটাইজ করি, তাহলে হোয়াট উড বি দ্য সিনারিও। সো এইরকম স্টেপ বাই স্টেপ আমরা আসলে পুরো ডিসিশনটাকে দেখতে পারি। সো এইটা হচ্ছে ইআইএস এর ক্যাপাবিলিটি, আর ইআইএস এর আসলে ডিসিশন মেকিং সাপোর্টটা দেয়। ওকে, আচ্ছা এরপরে যেটা জাস্ট আমরা পরে
ওকে, আই থিঙ্ক আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখি। আই এম অলসো নট ফিলিং ভেরি ওয়েল, টায়ার্ড এবং ডিজি ফিল করতেছি। আপনারা অলরেডি টের পাইছেন হয়তো, আনফর্চুনেটলি। আই থিঙ্ক আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু যেটুকু আছে 3-4টা স্লাইড আছে, ওই নেক্সট ক্লাসের সাথে কভার করে দিব। হ্যাঁ, আজকে আমরা এই জি পর্যন্ত। স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, আই এম সরি অ্যাবাউট দিস, বাট আজকে যদিও অনেকখানি কভার করা গেছে আলহামদুলিল্লাহ, বাট আই থিঙ্ক বাকি আর একটু কভার করতে পারলে ভালো হতো। বাট অসুবিধা নেই, আমরা নেক্সট সিনপসিস ক্লাসে। কি দিবেন স্যার? হ্যাঁ, এটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনার যে ওকে ইমেইলে আপনারা লিঙ্কটা পেয়েছিলেন, ক্লাসের লিঙ্কটা, ওই ইমেইলে আমি এটাকে অ্যাটাচ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ওকে ওকে স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।